যখন আমাদের বাড়িতে দুর্গাপুজো আরম্ভ হয় তখন কুমারটুলি বলে কিছু ছিল না। বাংলা একটা কথা আছে, মা মর্তে আসেন শোভাজার বাড়িতে রাজবাড়িতে নাচ দেখতে এবং গান শুনতে। আমার পরবর্তীকালে আমার বংশের কেউ আর রাজা বলে লিখতে পারবে না। আচ্ছা, সাবর্ণ রায়চৌধুরী পরিবারের কেশব রাম তিনি কি করেছেন যদি আমি তাকে জিজ্ঞেস করি, তিনি উত্তর দিতে পারবেন। নীলকর চাষ নিয়ে দীনবন্ধু মিত্র যে বইটি লিখেছিলেন, সেই নাটকটি প্রথম মঞ্চস্থ হয় শোভাজার রাজবাড়ির নাটমন্দিরে। গোড়া নর্তকী নাচবে বলে তখনকার দিনে 200 টাকার টিকিট হয়েছিল। আমি কোন ভরসায় আপনাকে আজকে ওপেন এয়ারে বলতে পারি আমার কি আছে কি নেই? কারণ যেটা আমার আছে পুরোটাই আমার অ্যাসেট। আচ্ছা, এমনও কথা শোনা যায় যে রাজা নবকৃষ্ণ তিনি নাকি সিরাজউদ্দৌলার সম্পত্তি নিয়ে এসেছিলেন এখানে। আপনার যারা বলছেন তারা একটা প্রমাণ দিতে পারবেন? সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন শোভাবাজার রাজবাড়ির বর্তমান প্রজন্মের জ্যেষ্ঠ পুত্র সৌমিত নারায়ণ দেব। আমরা ভেবেছিলাম এই পডকাস্টে আমরা আলোচনা করব রাজবাড়ির দুর্গোৎসব নিয়ে, কিন্তু আলোচনা হতে হতে আলোচনা পৌঁছে গেল বাংলার ইতিহাস পর্যন্ত। কত অজানা যে আমরা জানতে পারলাম, এই পডকাস্ট না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না, কোনোভাবেই মিস করা যাবে না। দাদা, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। নমস্কার। কেমন আছেন বলুন? পুজো আসছে যখন, তখন তো ভালো থাকতেই হবে, এবং যেখানে আমাদের বাড়ির পুজোর একটা বিশেষত্ব আছে, সারা কলকাতার লোকেরা এবং বঙ্গের অনেকেই আসেন, এবং আমি অনেকের বয়স্ক লোকেদের মুখে শুনেছি যে তারা বলেন আমাদের বাড়িতে এসে যে এ বাড়ি পুজো না দেখলে পুজো দেখাই হয় না। এটা অনেকের আছে, কিন্তু অনেকেই বলেন যে শোভাবাজার রাজবাড়িতে যদি একবার মায়ের মুখ দর্শন করে না আসি পুজোটা কমপ্লিটই হবে না। এবং সেই কারণেই করোনা পরবর্তীকালে বা করোনার সময় আমাদের বাড়িতে একটা নিয়ম হয়েছে যে বাড়ির লোকেরা যেহেতু ঠাকুরদালানে থাকে এবং অনেক ভর্তি থাকে ঠাকুরদালান, সেই সময় থেকে আমরা ঠাকুরদালানে আর বাইরের লোককে, মানে আমাদের পরিবারের লোক ছাড়া কাউকে অ্যালাউ করি না। তারা ঠাকুরদালানের সামনে দাঁড়িয়ে যে কোর্টইয়ার্ড বা মাঠটি আছে সেখান থেকেই তারা ঠাকুর দর্শন করেন। কিন্তু বয়স্ক লোকেরা যখন এসে বলেন যে বাবা আমার তো এই ঠাকুরটা না দেখলে আমাদের দুর্গাপুজো সম্পন্ন হয় না, তো আমরা কি একটু ওপরে যেতে পারবো না? আমাদের মাঠে যারা সিকিউরিটি গার্ড আছেন বা বাড়ির লোকেরা যখনই এই ধরনের কথা শোনেন তাদেরকে সবাইকেই বলা আছে তাদেরকে ঠাকুরদালানে নিয়ে আসার জন্য। কারণ এই যে কথাটা তারা বললেন তার মূল্য অপরিসীম। সেই কারণে তাদেরকে আমরা ঠাকুরদালানে নিয়ে যাই, ঠাকুর দর্শন করেন, এবং কেন জানি না যেই নিয়ে যান, বাড়ির লোক হোক সিকিউরিটির লোক হোক, প্রাণ ভরে কিন্তু সে তাকে আশীর্বাদ করেন তারা। এটা আমাদের খুব ভাল লাগে। দুর্গাপুজোর যে ইতিহাস, যদি প্রপার কলকাতার ইতিহাসটা আমরা দেখি তাহলে আপনাদের বাড়ি থেকেই কিন্তু শুরু হয়েছিল দুর্গাপুজো। দেখুন, 1757 খ্রিস্টাব্দে যে সালটা বিখ্যাত হচ্ছে পলাশির যুদ্ধের জন্য, সেই সালে অবিভক্ত বঙ্গে দুটো পুজো শুরু হয়েছিল দুর্গাপুজো। একটা হচ্ছে মহারাজা কৃষ্ণচন্দ্রের কৃষ্ণনগরের পুজো, আর একটা হচ্ছে বর্তমানে যেটা শোভাবাজার রাজবাড়ি বলা হয় সেই পুজো। এবং খুব আশ্চর্য ব্যাপার, এই দুটো পুজোতেই প্রধান পুরোহিত ছিলেন জগন্নাথ তর্কপঞ্চানন মহাশয়, যাকে তখনকার দিনে ভারতবর্ষের সব থেকে বড় শাস্ত্রজ্ঞ বলা হয়। এবং তারই সংবিধান অনুযায়ী, অর্থাৎ পুজো কিভাবে হবে, কি কি উপকরণ দ্বারা হবে, সেগুলো সবই তিনিই লিখে দিয়ে গেছেন। আজকের দিনেও সেগুলো কিন্তু আমরা মানি। দুই বাড়িতেই ফলো হয়, সেটা দুই বাড়িতে, কৃষ্ণনগরের বাড়িতেও ফলো হয়, এখানেও ফলো হয়। এবং এই যে আমাদের বাড়িতে দুর্গাপুজো হয়, আমরা সাধারণত কি জানি, ষষ্ঠীর দিনকে সন্ধেবেলায় অধিবাস হবে, সপ্তমীর সকাল থেকে পুজো শুরু হবে। কিন্তু আমাদের বাড়িতে যে পুজোটা হয় সেটা হচ্ছে প্রতিপদ অনুযায়ী। প্রতিপদ অর্থাৎ কি, কৃষ্ণনবমীর দিন থেকে চণ্ডী ঘট স্থাপন করে মায়ের আরাধনা শুরু হয় এবং দুবেলা পুজো হতে আরম্ভ করে। এরপর আসে সপ্তমী, অষ্টমী, নবমীর পুজো। তখন কিন্তু সপ্তমী, অষ্টমী, নবমীতে প্রতিমা পুজো হয়, কিন্তু সেইটা আগে চণ্ডী মণ্ডপ পুজো হওয়ার পরে।
এবং দশমীর দিনকে আগে চণ্ডী মণ্ডপের ঘটকে নাড়ানো হবে, অর্থাৎ বিসর্জন হবে, তারপর প্রতিমার ঘট নাড়ানো হবে। তার মানে আমাদের বাড়িতে দুর্গাপুজো আরম্ভ হয়ে গেছে। এবং এই প্রতিপদ মানে হচ্ছে দুর্গাপুজো 7 রকমভাবে করা যায়। প্রতিপদ মানে হচ্ছে কৃষ্ণনবমী থেকে পুজো আরম্ভ হবে, নবমী অবধি পুজো চলবে। দ্বিতীয় হচ্ছে যেটা কৃষ্ণনবমী থেকে আরম্ভ হবে, সপ্তমী অবধি চলবে। তৃতীয় হচ্ছে যেটা সপ্তমীর দিনকে আরম্ভ হবে, নবমী অবধি চলবে। চতুর্থ হচ্ছে যেটা শুধুমাত্র অষ্টমীর দিনকে হবে। পঞ্চম হচ্ছে যেটা শুধুমাত্র নবমীর দিনকে হবে। এরকম করে ভাগ করা আছে। তো আমাদের বাড়িতে হয় কি, যে প্রথম দিন থেকে অর্থাৎ প্রতিপদ থেকেই আমাদের পুজোটা আরম্ভ হয় এবং এবারেও আরম্ভ হয়ে গেছে। এই দিনকে কি হয়, এই দিনকে আমাদের ঠাকুর দালানে 18 জন ব্রতী তারা বসে ব্রত পাঠ করেন। কি ব্রত পাঠ করেন? তারা প্রত্যেক দিন একজন ব্রতী, তিনি প্রত্যেক দিন 1000 বার মধুসূদন নাম জপ করবেন। মধুসূদন নাম কেন জপ করবে? আমরা যদি কোনো জায়গায় কখনো আটকে যাই, আমরা কিন্তু তখন মধুসূদন নাম জপ করি। সেই কারণে এই প্রায় 18 দিন ধরে তিনি 1000 বার করে মধুসূদন নাম জপ করে যাবেন প্রতিদিন হবে, প্রতিদিন। দ্বিতীয়বতী তিনি কী করবেন? তিনি দুর্গা নাম জপ করবেন। তার কারণ আমাদের বিপদের সময় আমরা মা দুর্গার শরণাপন্ন হই, তাই তিনি প্রত্যেক দিন 1000 বার করে দুর্গা নাম জপ করবেন এই 18 দিন ধরে। এরম করে 10 জন আছেন যারা আপনার স্তোত্র পাঠ করবেন, চণ্ডী পাঠ। এই 10 জনে চণ্ডী পাঠ করছে, মানে দেখার মতন। আমাদের ঠাকুর দালানে 18 জন এরকম বসে বসে পাঠ করেন, মানে একসঙ্গে তারা চণ্ডী পাঠ করেন একসঙ্গে। এবং শুধু তাই নয়, আমাদের নিজস্ব একটা রামায়ণ আছে, তালপাতার পুঁথির রামায়ণ, আমাদের বাড়ির নিজস্ব, যেটার বয়স প্রায় 300 বছর। আচ্ছা, এটা লেখা জগন্নাথ তর্ক পঞ্চাননের। সেই রামায়ণটা কিন্তু পাঠ করা হয়। কেন পাঠ করা হয়? আমরা যে দুর্গাপুজোটা করছি এটা অকাল বোধন, এই পুজোটা রাম করেছিলেন, সেই হিসেবে এই রামায়ণটা পাঠ করা হয়। এবং এই রামায়ণটা আপনি যদি পড়তে চান, বাংলায় লেখা, কিন্তু আপনি পড়তে পারবেন না। কেন পারবেন না? তার কারণ হচ্ছে আমরা এখন যে বাংলা হরফে পড়ালেখা করি, সেটা বর্ণ পরিচয় দেখে আমরা সেই অনুযায়ী পড়ালেখা করি। বর্ণ পরিচয়ের আগে যে বাংলা হরফটা ছিল, সেখানে দন্তের নয় ডয় লেখাটা হচ্ছে তয় তয়, এখন আমরা যেরকমভাবে লিখি সেই রকম। আচ্ছা, সেই জিনিসটা পরিবর্তিত হয়েছে বর্ণ পরিচয়ের পর থেকে। এবং এই প্রসঙ্গে আরেকটা জিনিসও বলে রাখি, আমি একটুখানি পড়ছিলাম, পড়তে গিয়ে দেখলাম সারা ভারতবর্ষে বাল্মীকির পরে, বাল্মীকির রামায়ণটাই প্রথম, বাল্মীকির পরে 300 জন রামায়ণ লিখেছেন। হিমাচল প্রদেশের একটা গ্রামের অঞ্চলে, সেখানে কিন্তু রাবণকে পরিচয় দেওয়া হয়েছে সীতার বাবা হিসেবে। তো সীতার বাবা যদি রাবণ হন, তাহলে রাম তো তার জামাই, তাহলে রামের সঙ্গে তার যুদ্ধ হচ্ছে কেন? তার কারণ সেইখানকার রামায়ণে পড়ে করা হচ্ছে যে যেহেতু রাবণের মেয়ে সীতা, তাকে রাম অন্য জায়গা থেকে এসে তাকে নিয়ে চলে যাবে, রাবণ আর তার মেয়েকে দেখতে পাবে না, সেই রাগে তিনি রামের সঙ্গে যুদ্ধ করছেন। আবার আপনাদের যদি মনে থাকে, এই বছর 2 আগেকার ঘটনা, নেপালের যিনি প্রধানমন্ত্রী ছিলেন ওলি, যিনি বর্তমানে নেপাল থেকে বিতাড়িত হয়েছেন বা পালিয়ে গেছেন, তিনি কিন্তু বলেছেন রাম নাকি জন্মেছেন নেপালে। একটা জিনিস আমাকে বলুন, নেপালে যারা বসবাস করেন তারা খর্বকায় হন। রামের কিন্তু বাল্মীকির লেখা অনুযায়ী রাম কিন্তু লম্বা ছিলেন, 1, এবং 2, রামের নাক টিকালো ছিল। নেপালে কি নাক টিকালো হয়? সাধারণত হয় না। কিন্তু আমার মনে হয় ওনারা বলেছেন যেহেতু ছেত্রীরা রয়েছেন ওখানে, ছেত্রীরা খানিকটা অন্যরকম। এবার আর একটা জিনিস আপনাকে বলি, সীতার জন্ম কিন্তু কোনো গর্ভ থেকে হয়নি। সীতার জন্ম হয়েছিল, এগুলো আমি পড়তে গিয়েই জানতে পেরেছি, সীতার জন্ম হয়েছিল আমাদের যে লাঙল, ওই কর্ষণের দ্বারা ওইখান থেকে জন্ম হয়েছিল সীতার, ভূমি থেকে উঠে এসেছিলেন। তো তাহলে তারা কি করে ক্লেম করছে? তাদের ওইখানে কি অযোধ্যা আছে? এখানে তো পরিষ্কার লেখা হচ্ছে অযোধ্যার কথা,
অযোধ্যা তো ভারতবর্ষে। তাহলে এইটা হচ্ছে এক একজন এক এক রকমভাবে বিশ্লেষণ করেছেন এবং তাদের নিজের মতন করে তারা তৈরি করে না, নিয়েছেন। প্রত্যেকটা কালচার অনুযায়ী আলাদা আলাদা রামায়ণ সত্যি রয়েছে। একদমই তাই, একদমই তাই। এবং সেই কারণেই আমাদের বাড়িতে জগন্নাথ তর্ক পঞ্চানন যে রামায়ণটা লিখেছেন সেটি পাঠ করা হয়। এবং এই 18 দিন ধরে আমাদের বর্তমানে যিনি মহাপণ্ডিত, যিনি আমাদের পুজোটা করেন, তিনি এই পাঠটি নিজে করেন। এবং এই পুজোর দুজন হচ্ছেন মেন, একজন হচ্ছেন তন্ত্রধারক আর একজন হচ্ছেন পূজক। এই পূজকের আবার একটা ব্যাপার আছে। আমাদের বাড়ির প্রধান যে হিন্দু উৎসব অর্থাৎ দোল, জন্মাষ্টমী, রথযাত্রা এবং দুর্গাপুজো, এইগুলো কিন্তু মূল পুরোহিতকেই করতে হবে, বাকিগুলো অধিকারী মশাই করতে পারেন। পুরোহিতরা যারা ধরুন অতীতে পুজো করতেন তাদের বংশধররাই কি এখনো পুজো করছেন? বর্তমানে যিনি পুজো করছেন তার বাবাও আমাদের বাড়িতে পুজো করতেন, দীর্ঘ 40 বছর তিনি আমাদের বাড়িতে পুজো করেছেন এবং তিনিও বিরাট পণ্ডিত ছিলেন। আমাদের বাড়ির এই মূল পুজো যারা করেন তাদের একটা বিশেষ সংস্কৃত ডিগ্রি থাকতে হবে। সেই ডিগ্রিটাকে বলা হয় স্মৃতিতীর্থ। আচ্ছা, স্মৃতিতীর্থ ডিগ্রি ছাড়া আমাদের বাড়ির দুর্গাপুজো করা যাবে না। এর আগে যিনি পুজো করতেন, অর্থাৎ এখন বর্তমানে যিনি পুজো করছেন, তার বাবা যখন মারা যান তখন তো এনার অসহ্য হয়েছিল। সেই বছর আমাদেরকে চারিদিক থেকে খুঁজে স্মৃতিতীর্থ ডিগ্রিধারী 4 জন ব্রাহ্মণ এসেছিলেন আমাদের বাড়িতে পুজো করবার জন্য। আমরা কিন্তু সংস্কৃতজ্ঞ নই, আমরা সংস্কৃত পড়তে পারি, বলতে পারি, কিন্তু আমরা জ্ঞান নেই অতটা। তো সেই 4 জনের মধ্যে থেকে একজনকে বেছে নিয়ে আমরা কিন্তু আমাদের বিদ্যে বুদ্ধি অনুযায়ী তাকে দিয়ে 1 বছর পুজো করাতে বাধ্য হই। তার পরবর্তীকালে বর্তমানে ডক্টর জয়ন্ত কুশারি আমাদের পুজো করছেন এবং এখনও তিনি কন্টিনিউ করছেন। আপনাদের বাড়ির পুজোর কিছু স্পেসিফিক নিয়ম রয়েছে, সেগুলো নিয়ে যদি একটু আলাদা করে বলেন। আমাদের বাড়ির পুজোর নিয়ম বলতে, আমাদের বাড়ির দুর্গা প্রতিমা তৈরি হয় আমাদের বাড়িতে। যখন আমাদের বাড়িতে দুর্গা পুজো আরম্ভ হয় তখন কুমারটুলি বলে কিছু ছিল না। মহারাজা কৃষ্ণচন্দ্রর কাছে আবেদন করে 2 জন মৃৎশিল্পীকে কলকাতায় আনা হয় কৃষ্ণনগর থেকে। এবং তখনকার দিনে তো বাস ট্রেন ছিল না, সবই হতো নৌকায়। গঙ্গার ঘাটের কাছে তাদের 2 জনকে একটা আস্তানা দেওয়া হয়। নবকৃষ্ণ তাদেরকে আস্তানা দেন। তখন কিন্তু নবকৃষ্ণ তখন তিনি রাজাও হননি, মহারাজাও পরবর্তীকালে যেটা পেয়েছিলেন সেটাও হননি। তো সেইখানে থেকে তারা ওই গঙ্গায় করে বাঁশ আসছে, খড় আসছে, মাটি আসছে, সেইগুলো তারা দেখে সেগুলো প্রস্তুত করে সেগুলো বাড়িতে নিয়ে আসতেন। নিয়ে এসে তারা বাড়িতে ঠাকুর তৈরি করতেন। পরবর্তীকালে যখন কলকাতায় আরও পুজো আরম্ভ হয় তখন আস্তে আস্তে এদের পরিবার বাড়তে থাকে ওই 2 জনের জায়গাকে কেন্দ্র করে, এবং জায়গাটা কুমোরটুলি নামে প্রতিষ্ঠিত হয়। মানে তারাই প্রথম এসেছিলেন কুমোরটুলিতে? একদমই তাই। এবং সেই কুমোরটুলির তৈরি হওয়ার পেছনে অবদান মহারাজা নবকৃষ্ণের। এবারে আসি, এই যে বাড়িতে দুর্গা ঠাকুর তৈরি হয়, রথের দিনকে 3.5 হাত একটি নতুন বাঁশকে পুজো করা হয় কাঠামো হিসেবে। এই কাঠামো পুজো হয়ে যাবার পর সেই বাঁশটি রথের পরের দিনকে একটি ধুতি, তার সঙ্গে একটি আংটি এবং টাকা দিয়ে আমরা ইয়েটাকে তুলে দিই কুমোরের হাতে। কুমোর মায়ের যে ডান পা, সেই পাটা পুরোটা করেন ওই বাঁশের ওপর খড় দিয়ে। মায়ের ডান পাতে ওই যে খুঁটিটা পুজো হলো কাঠামোর জন্য, সেটা থাকবে, সেটা ওই জন্যই 3.5 হাত হয়। মায়ের ডান পাটা ওইটা দিয়ে তৈরি হবে, ঠিক আছে। এবার মায়ের ঠাকুর তৈরি হয়ে যাবার পর তৃতীয়ার দিনকে বিশেষ সময় ঠাকুরমশাই যে টাইমটা দেবেন, পূর্ণ সময়, সেই সময় আমাদের মা বেদিতে উঠবেন। এই যে বেদি, এই বেদিটা কিন্তু সেই 1757 খ্রিস্টাব্দেরই বেদি, কাঠের বেদি। সেটাও কিন্তু আজও চলছে, আজও সেই একই বেদি চলছে। পুজোর সময় সেটা বেরোয়, পুজোর পরে সেটা ঢুকিয়ে রাখা হয়। এবং আমরা যেহেতু কায়স্থ, আমাদের বাড়িতে অন্নভোগ হতে পারে না। তো আমরা কি করি, আমরা 3টে থালা আছে। পুজোর সময় এলে আপনারা দেখতে পাবেন আমাদের বাড়িতে থালাগুলো হচ্ছে কাঁসার থালা। এগুলোকে আমরা চাকা বলি। চাকা? হ্যাঁ, তার কারণ হচ্ছে গরুর গাড়ির চাকা দেখেছেন আপনারা। আমাদের এই চাকাগুলো এক একটা বের হচ্ছে, মানে এই থালাগুলোর আর কি, এক একটা কানা ওচা থালা, তার বের হচ্ছে নট লেস দ্যান
34 ইঞ্চি, মানে প্রায় 3 ফুট, 2 ইঞ্চি কম, বিশাল 3 ফুট। বিশাল। এবং এইগুলোর এত ওয়েট, এগুলোকে তুলে আনা যায় না, এগুলোকে গড়িয়েই আনা হয় ঠাকুরদালান দিয়ে। তাই জন্যই চাকা। তাই জন্য আমরা এগুলোকে চাকা বলি। তো এই চাকাতে পিরামিডের মতন করে চাল দেওয়া হয়, শুকনো চাল। এই চালের মাথায়, অর্থাৎ পিরামিডের মাথায় পান থাকে, সুপুরি থাকে, কলা থাকে এবং মিষ্টান্ন থাকে, যাকে বলা হয় আগা। এই আগাটা আমরা মাকে দিই। আমরা যেহেতু অন্নভোগ করতে পারছি না, মাকে শুকনো চাল দিয়ে আমরা প্রসাদটা দিই দিনের বেলায়। এর সঙ্গে আমাদের পুজোর সময় কোনো ফল কাটা হয় না, গোটা ফল দেওয়া হয় মাকে। আমাদের বাড়িতে কেউ পুজো দিতে চাইলে তাকে মিষ্টান্ন সে দিতে পারে দোকান থেকে কিনে, কিন্তু কোনো ভাজা মিষ্টি দোকান থেকে কিনে আমাদের বাড়িতে দিতে পারবে না। তার কারণ 1757 খ্রিস্টাব্দ থেকে একটা নিয়ম এখনও আমরা বজায় রেখে চলেছি, যে ভাজা মিষ্টি যা কিছু আমাদের বাড়িতে তৈরি হয় তাই মাকে ভোগ দেওয়া হয় বিকেলবেলা প্রত্যেক দিন। সেই কারণে ভাজা দোকান থেকে মিষ্টি কিনে ভোগ দেওয়া যাবে না, বাড়িতেই বানানো, বাড়িতেই যে মিষ্টি বানানো হয় সেটাই পুজো দেওয়া হয় এবং প্রত্যেকের নামে নামে যায় সেটা প্রত্যেক দিন। মানে আপনাদের পরিবারে যারা যারা রয়েছেন তাদের প্রত্যেকের নাম? একদম, যে বাচ্চাটা সবে জন্ম হয়েছে তার নাম যাবে, যে সব থেকে বয়োজ্যেষ্ঠ তার নামেও যাবে। তার মানে বুঝতে পারছেন, আমাদের বাড়ির পরিবার এখন সংখ্যা প্রায় 350-র ওপর। তো এই প্রত্যেকের নামে প্রত্যেক দিন এই খাবারটি যায়। মানে যারা তৈরি করছেন তার মানে তো একেবারে মানে তারা বংশ পরম্পরায় আমাদের বাড়িতে থেকে, তাদের কাজই হচ্ছে এই কাজটা করা। তারা থাকেন আপনাদের বাড়িতে? আমাদের বাড়িতে থাকেন এবং তারা বংশ পরম্পরায় রয়েছেন। আমি আমার এই জীবদ্দশায় এই রান্না যারা করছে তাদের অন্তত 4টে প্রজন্মকে দেখলাম। যেমন আমি বৃদ্ধ বয়সের শ্রীপতিকে দেখেছি, তারপর তার ছেলে গৌরকে করতে দেখেছি, তারপর তার ছেলে অজিতকে করতে দেখেছি, আজকে অজিতের ছেলে সুরজিৎ করছে। আমি দেখেছি 4 প্রজন্মকে। তো এইগুলো খুব ভাল লাগে আমাদের। তার কারণ আমি শ্রীপতিকে শ্রীপতি দাদু বলতাম, গৌরকে গৌর দাদা বলতাম, অজিতকে অজিত আমাদের বয়সী অজিত বলতাম, আজকে অজিতের ছেলে সুরজিৎ করছে। তো এইগুলো আমাদের খুব ভাল লাগে, পরিবারের মতন। এই যে আমাদের বাড়িতে আমরা যেহেতু কায়স্থ, মানে কীরকম নিয়ম আমরা এখনও মেনে চলছি আপনাকে বোঝাই। আমাদের বাড়ির বৌরানীরা, বাড়ির মহিলারা, মানে মেয়েরা বা বাড়ির ছেলেরা ঠাকুর দালানে কোনো পুজোর কাজে আমরা অংশগ্রহণ করতে পারি না। আমরা শুধু তদারকি করব। মানে কোনো কিছু আপনারা ছোঁবেনও না? আমরা ছুঁতে পারবো না, তার কারণ আমরা কায়স্থ। এই কাজগুলো করবার জন্য আমাদের বাড়িতে 20টা পরিবার থাকে যারা সবাই ব্রাহ্মণ। এবং আমাদের বাড়ির বিশেষত্ব হচ্ছে, আমাদের বাড়ির কোনো বাধা না পড়লে যা কিছু সবই বংশ পরম্পরায়। যেমন আমাদের আগে যিনি ঠাকুর করতেন, আজ থেকে 5 বছর আগে তিনি মারা যান। তার পরিবারে আর কেউ ছিল না। তার আগে তার বাবা করতেন, তার আগে তার দাদু করতেন, এরকম করে বংশ পরম্পরায় তারা করতেন। তো তিনি মারা যাওয়ার পর কে ঠাকুর করবেন? তখন বর্তমানে বেলুর মঠের যে ঠাকুর তৈরি করেন তিনিই করছেন। এখন সেই আমাদের বাড়িতে ঠাকুর তৈরি করেন। তিনি সব মিলিয়ে 57খানা ঠাকুর তৈরি করেন এবং মানে বাড়ির পুজোর আমাদের বাড়িতেই সেই ঠাকুরগুলো, জায়গার অভাবের জন্য সে আমাদের বাড়িতেই ঠাকুরগুলো তৈরি করে। 2টো ঠাকুর শুধু আলাদা করে হয়। একটা হচ্ছে আমাদের বাড়িতে আমাদের নিজেদের ঠাকুর, সেটা সম্পূর্ণ আলাদাভাবে হয়। আর বেলুর মঠের যে দুর্গা, মা দুর্গা, সেটা বেলুর মঠে তৈরি হয়। বাকি 55টা ঠাকুর আমাদের পাঠশালাতে তৈরি হয়। মানে সমস্ত কলকাতার যা যা বনেদি বাড়ি রয়েছে সেখানকার ঠাকুর বেশিরভাগ ঠাকুরই আমাদের বাড়িতেই তৈরি হয়। মানে আপনি ছোটবেলা থেকে এগুলো দেখেছেন, একটা আলাদাই অনুভূতি, চোখের সামনে সবটা দেখা। কজনের সৌভাগ্য হয় স্কুল থেকে এসে একদিন দেখলাম বাঁশ কাটা হয়েছে, বাঁশের 2টো দিক সরু সরু করে সুচলো করে রাখা আছে কেটে। পরের দিনকে এসে দেখলাম সেই বাঁশগুলোকে বাঁধা হয়ে গেছে। তারপরের দিনকে এসে দেখলাম সেই বাঁশের ওপর খড় পড়েছে। এরম করতে করতে আস্তে আস্তে মাটি পড়ল, যাকে বলা হয় 1 মেটে। 1 মেটে হওয়ার পর বেশ কিছুদিন পরে আবার মাটি পড়ল, যাকে বলা হয় 2 মেটে। 2 মেটের পরে দেখলাম ঠাকুরকে পাতলা কাপড় মাটি জলে ভিজিয়ে ঠাকুরকে মাজা হচ্ছে, অর্থাৎ ঠাকুরের গায়ে মাটি লাগানো হয়েছে, তার উপর দিয়ে বোলানো হচ্ছে। যেখানে যেখানে উঁচু নিচু আছে সেইগুলো ওই কাপড়ের সঙ্গে প্লেন হয়ে যাচ্ছে। এটা এক অদ্ভুত অনুভূতি, মানে যারা সামনে থেকে দেখেন তারাই একমাত্র ফিল করতে পারে। একদম একদম। এবং এখনো সুযোগ হয় না, কিন্তু
যখনই সুযোগ হয় ঠাকুরদালানে গিয়ে আমরা দাঁড়াই, দেখি, এবং আমাকে আমার বাড়ির লোকেরা একটু এই দুর্গাপুজোর ব্যাপারটা নিয়ে একটু অন্যরকমভাবে দেখেন। তো তারা আমাকে ভার দেন যে মায়ের সব জিনিসগুলো, মা সপরিবারে যে এসছেন, পরিবারের বাকি সদস্যেরও সব কিছু ঠিকঠাক আছে কি না সেটা দেখবার ভার আমার থাকে। কারণ গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, মা দুর্গা এনারা ঠিক মতন বসেছেন কি না, এনাদের সাইজ ঠিক আছে কি না, ঠাকুরের চালচিত্রের নিচ থেকে ওপর অব্দি মাপ ঠিক আছে কি না, এইগুলো সব আমাদের মাপ করা আছে। একদম একই হতে হবে। একদম একই হতে হবে। একটু এদিক ওদিক হলে ঠাকুর বাড়ি থেকে বার করাটা অসুবিধে হবে, দাঁড়াবে। তো আজকেও আমরা সেই ট্র্যাডিশনটাকে মেনে চলছি। সিংহ, আপনি অন্য সিংহের সঙ্গে আমাদের সিংহ তফাৎ দেবেন। এবং আমাদের দুটো যে তরফ, বড় তরফ ছোট তরফ, দুটো সিংহ দুরকম। দুটো পুজোই কিন্তু রাজা নবকৃষ্ণ শুরু করেছিলেন, তারই হাতে তৈরি। একটা 1757 খ্রিস্টাব্দে, একটা 1790 খ্রিস্টাব্দে। ছোট তরফের সিংহ যদি দেখেন, দেখবেন সিলভার কালারের। তার কারণ আগেকার দিনে এই যে এখন কালার করা আছে, তখন রাজারাজরার সময় তখন জার্মানি থেকে রূপোর পাত আসতো, সেইটা দিয়ে সিংহকে মুড়ে দেওয়া হতো এবং সেই শুদ্ধই বিসর্জন হতেন, সেই রূপোর পাত সমেত। আর আমাদের বাড়ির সিংহ যদি দেখেন, সেটা অনেকটা ঘোড়ার মতন দেখতে। হ্যাঁ, মানে ওই রকম সিংহ কিন্তু আপনার বিষ্ণুপুরে গেলে দেখতে পাবেন। আপনি বিষ্ণুপুর শুধু নন, বিষ্ণুপুর একদম ঠিক বলেছেন, শুধু বিষ্ণুপুর নন, আপনি 150 বছর বা তার অধিককালের যে কোনো বাড়ির যদি বা দেখেন, ঠাকুর দেখেন, দেখবেন সিংহ এরকমই। এবং প্রত্যেকটা সিংহ কিন্তু পুরো সাদা নয়, কিন্তু অনেকটা সাদা রং। অর্থাৎ স্বাস্থ্য অনুযায়ী সিংহের গায়ের রং হবে বাঁকা শশীর ন্যায়, মানে পূর্ণচাঁদ নয়। চাঁদ যখন হাফ ফালি থাকবে তখন তার যে রং, সেরকম রং, সেই রংটা হতে হবে। আমাদের বাড়ির সিংহ যদি দেখেন, এখনো দেখবেন সেইভাবেই তৈরি হয়। হ্যাঁ, কৃষ্ণনগর রাজবাড়িতেও কিন্তু একদম, কারণ দুটো পুজো একই লোকের সংবিধান অনুযায়ী হয়ে আসছে এখনো অবধি। আপনাদের বাড়ির এই পুজোটায় মানে বহু মহাপুরুষের পায়ের ছাপ পড়েছে, তারা এসেছেন, তারা পুজো করেছেন, এরকম ইতিহাস রয়েছে। আমি শুরু করব সাধক রামপ্রসাদকে দিয়ে। আমরা সবাই জানি সাধক রামপ্রসাদ মা কালীর আরাধনা করতেন এবং তাকে নিয়েই গান রচনা করতেন এবং গাইতেন, উদাত্ত কণ্ঠে তিনি গান গাইতেন। তার সবথেকে বড় প্রমাণ, সাধক রামপ্রসাদ যখন হালিশহর থেকে কলকাতায় আসেন, তখন তিনি একটা দপ্তরি অফিসে কাজ করতেন এবং প্রত্যেক দিন সন্ধেবেলায় তিনি সেই দপ্তরি যেখানে কাজ করতেন সেইখান থেকে আমাদের বাড়িতে আসতেন। এসে মা কালী তো শক্তির আরাধনা, আর আমরা তো হচ্ছি আপনার বৈষ্ণব, কিন্তু ওই বৈষ্ণব ঠাকুর দালানে যেখানে রাধা গোবিন্দজির পুজো হচ্ছে এবং সন্ধ্যা আরতি হচ্ছে, উনি বসে বসে সেটা দেখতেন। সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পরে তিনি উদাত্ত কণ্ঠে মা কালীর গান গাইতেন ওইখানে বসে, এবং একদিন আধদিন, মাস নয়, বছরের পর বছর উনি বসে ওইখানে গান গেয়ে গেছেন। আপনি যদি রামপ্রসাদের ইতিহাস পড়েন, দেখবেন শোভাবাজার রাজবাড়ির নাম ওই জন্য বিরাটভাবে উল্লেখ করা আছে। এই তো গেল রামপ্রসাদের মানে কথা। কালী কৃষ্ণ যে এক, উনি প্রমাণ করে দিয়ে গেছেন। এরপর আসি, আমরা যাকে রামকৃষ্ণ পরমহংসদেব বলি, যাকে আমি গুরুদেব হিসেবে মানি নিজের মন থেকে, তার কথায় আমাদের বাড়িতে দু রকমের পণ্ডিত মশাই আছেন। একজন হচ্ছেন অধিকারী মহাশয়, যিনি পরিবার নিয়ে আমাদের বাড়িতেই থাকেন এবং নিত্য দেবতার পুজো করেন। আর একজন আছেন বড় পুরোহিত যাকে বলা হয়, তিনি ওই একটু আগে আপনাকে বলছিলাম প্রধান পুজোগুলো তিনি করেন। তো আমাদের যিনি অধিকারী মশাই থাকেন বাড়িতেই ফ্যামিলি নিয়ে নিত্য পুজোর জন্য, একবার তার খুব শরীর খারাপ হয় এবং ওলা ওঠা হয়, কলেরা যাকে এখন আমরা কলেরা বলি। তো তখন নিত্য পুজো কে করবেন? তখন ঝামাপুকুরে আমরা খবর পাঠাই এবং ঝামাপুকুর থেকে আমাদেরকে জানানো হয় যে ওনার এত যজমান, ওনার পক্ষে পুজো করা দুবেলা সম্ভব না। তবে ওনার ভাই এসছেন কামারপুকুর থেকে, তার নাম গদাধর। আমরা যদি তাকে বলি, রাজি থাকি, তিনি তার ভাইকে পাঠাতে পারেন, তার ভাই এসে পুজো করে যাবেন। তো তখন তো আমরা
আকুল সমুদ্রে পড়েছি, হ্যাঁ, কাউকে পাচ্ছেন না। কাউকে পাওয়া যাচ্ছে না। তখন আমাদের যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন তারা বলেন তাহলে গদাধরকেই আমাদের বাড়িতে পাঠাতে। এবং 90 দিন, আমি কিন্তু 3 মাস বলবো না, কারণ কোনো মাসে 31 দিন থাকে, কোনো মাসে 30 দিন থাকে। 90 দিন ক্যাটাগরিক্যালি আপনাকে জানাচ্ছি, দুবেলা এসে এই গদাধর আমাদের বাড়িতে পুজো করে যেতেন। কি সৌভাগ্য ভাবুন। তারপরে যখন তিনি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব হয়ে গেলেন, সেই সময় একবার দুর্গাপুজোর সময় তিনি রাত্রিবেলা স্বপ্ন দেখলেন যে মা তাকে স্বপ্ন দিয়ে বলছেন, যে বাড়িতে রোজ পুজো করে গেছিলি সেই বাড়িতে যে আমি মেয়ে হিসেবে পূজিত হই, তোর কি একবারও ইচ্ছা হয় না আমার সঙ্গে দেখা করার? পরের দিন দুপুরবেলায় তিনি তার শিষ্যদের নিয়ে ছ্যাগড়া গাড়ি করে এসে পৌঁছলেন শোভাবাজার রাজবাড়ি। কাউকে জানাননি? কেউ জানে না। পৌঁছবার পর তিনি সদর দরজা দিয়ে ঢুকে একদম ঠাকুর দালানে উঠে মায়ের সামনে মা মা করতে করতে ষষ্ঠাঙ্গে জোড়হাত করে শুয়ে পড়লেন এবং সমাধিস্থ হলেন। সারা বাড়িতে যখন খবর রটে গেল যে ঠাকুর পরমহংসদেব এসছেন, বাড়ির বৌরানীরা, বাড়ির রাজকুমারীরা, বাড়ির ছেলেরা সবাই দৌড়ে ঠাকুরদালানে চলে এলেন। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান আসে, তিনি কাঁদতে কাঁদতে, তাকে সবাই ঘিরে রয়েছে, তার কিন্তু চোখ শুধুমাত্র তার শিষ্যদের দিকে তাকিয়ে তিনি বলছেন যে মায়ের কাছে কিছু চাইতে হলে জোড়হাত করে ষষ্ঠাঙ্গে শুয়ে মায়ের কাছে আবদার করতে হয়, নাহলে পাওয়া যায় না। এইটা রামকৃষ্ণ কথামৃতের সিম্মের লেখা 9ম খণ্ডে আছে, আপনারা পাবেন। আবার পরবর্তীকালে আপনার স্বামী বিবেকানন্দ যখন তিনি কালাপানি ক্রস করে শিকাগো গেলেন, তখন কিন্তু তাকে নিয়ে কলকাতার দুটো ভাগ হয়ে গেছিল। তার কারণ গোড়া হিন্দুরা বলছে উনি কালাপানি পার হয়েছেন, মানে উনি ম্লেচ্ছ হয়ে গেছেন, উনি আর হিন্দু নন। আর এমনিরা বলছে যে না না, উনি তো আমাদের হিন্দুদের হয়ে গেছেন, হিন্দুদেরকে একটা অন্যরকম জায়গায় তুলে দিয়ে এসছেন, সুতরাং ওনাকে সম্বর্ধনা দেওয়া হোক। এই নিয়ে যখন একটা বাকবিতণ্ডা চলছে, সেই সময় তিনি শিকাগো থেকে ফিরে বেশ কিছুদিন ম্যাড্রাসে ছিলেন। তারপর ম্যাড্রাস থেকে তিনি জাহাজে করে ফেলেন বজবজ থেকে তিনি ট্রেনে করে আসেন কলকাতা শিয়ালদহ স্টেশনে। নামার পর তাকে মিত্র ইনস্টিটিউশন এবং অনেক কলেজের ছাত্ররা তাকে ঘোড়ার গাড়ি থেকে ঘোড়া খুলে দিয়ে তাকে বসিয়ে নিজেরা শকটটা টেনে নিয়ে প্রথমে মিত্র ইনস্টিটিউশনে নিয়ে যান, তারপর আলমবাজার মঠেতে তাকে নিয়ে যাওয়া হয়। এইরকম সময় কলকাতার বড় বড় হিন্দু সমাজের যারা মানে ব্যক্তিত্ব ছিলেন, তারা ঠিক করেছিলেন যে ওনাকে একটা সম্বর্ধনা দেবেন, কিন্তু ওই বাকবিতণ্ডার জন্য সেটা ভেঙে যায়। তখন কি হবে ঠিক হয় তখন আমাদের বাড়ির রাজা বিনয় কৃষ্ণদেব তিনি বলেন যে আমি নিজে দায়িত্ব নিয়ে ওনাকে সম্বর্ধনা দিতে চাই, আপনারা কেউ থাকুন না থাকুন তাতে আমার কিছু যায় আসে না বলে তার সভাপতিত্বে শোভাবাজার রাজবাড়িতে তাকে প্রথম নাগরিক সম্বর্ধনা দেওয়া হয়। এবং সেই নাগরিক সম্বর্ধনায় লেখা আছে 12,000 লোক এসছিলেন। মজার ব্যাপার এইটা যে তখন মাইক ছিল না। আমি বলছি 1897 খ্রিস্টাব্দের কথা, যেদিনকে সম্বর্ধনাটা দেওয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসের, সেই দিনকার কথা। সেখানে কোনো মাইক ছিল না। তাহলে উনি যে 1.5 ঘন্টা ধরে ইংরাজিতে বক্তব্য রেখেছিলেন, এই 12,000 লোক বাড়ি ভর্তি, বাড়ির বাইরে রাস্তা ভর্তি, তারা শুনলেন কি করে? কিভাবে? তারা শুনেছিলেন হুইসপার ক্যাম্পেনিংয়ে। ধরুন আমি পেছনে রয়েছি, স্বামীজি একটা বক্তব্য রেখেছেন, বা উনি তো ইংরাজিতে বক্তব্য, আমি বুঝতে পারিনি দাদা কি বললেন, সামনের একজন বললেন, শুনলাম, পেছনে কি বললেন তাকে বললাম। দিস ইজ কল হুইসপার ক্যাম্পেনিং। এক এক করে পর সবাই শুনছে এবং প্রত্যেকটা এইভাবে তারা শুনছে। 12,000 লোক সেদিনকে ইতিহাস বলছে শুনেছিল। এবং শুধু তাই নয়, তার মধ্যে সেই দিনকে ওই মাঠেতে তখন মেয়েরা পর্দানসীন, বাড়ির বৌরানীরা, বাড়ির রাজকুমারীরা সবাই চিকের আড়াল থেকে শুনছে, দোতলা থেকে।
সেই দিনকে সেই স্বামীজির যেখানে সম্বর্ধনা দেওয়া হচ্ছে আমাদের বাড়িতে একটা বিরাট ছবি করে লাগানো আছে, এবং যেখানে বসে তিনি সম্বর্ধিত হয়েছিলেন, বক্তব্য রেখেছেন, সেই জায়গাটা ঘিরে রাখা আছে পবিত্র স্থান হিসেবে। সেই দিনকে সেখানে 3 জন মহিলা উপস্থিত ছিলেন, একজন স্কটিশ, একজন আইরিশ, আর একজন হিন্দু। যে হিন্দু সেখানে উপস্থিত ছিলেন তার বয়স 9 বছর। তার নাম কাত্যায়নী দেবী, যিনি আমাদের বাড়ির মেয়ে অর্থাৎ রাজকুমারী। আমি পরম সৌভাগ্যবান যিনি কাত্যায়নী দেবীর মুখ থেকে সেদিনকের ঘটনাটা শুনেছি। এবং আমি যখন শুনেছি তখন কিন্তু আমার বয়স অনেক কম, কিন্তু তার মুখ থেকে ওই বর্ণনা শোনার পর আমার গায়েতেও কাঁটা দিয়েছিল। কারণ কাত্যায়নী দেবী মারা যান 1989 খ্রিস্টাব্দে। একজন ভদ্রমহিলা যিনি স্বামীজির পাশে দাঁড়িয়ে দেখছেন 9 বছর বয়সে, তার মনের অবস্থা, আর তিনি যখন বৃদ্ধা বয়সে সেটাকে আবার প্রেজেন্ট করছেন একটা কিশোরের সামনে, তখন দুজনের মনের অবস্থা আমি বলবো আপনাকে অনুধাবন করবার জন্য। মানে অসম্ভব, মানে এটা অদ্ভুত সিচুয়েশন একদম। এবং আমি পরম ভাগ্যবান যে আমি তার মুখ থেকে এটা শুনেছি। তার আগে রাধাকান্ত দেব, যিনি ইতিহাস প্রসিদ্ধ একজন ব্যক্তিত্ব, তার নাতি, তিনি আজকে 2005 সালে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে সম্পত্তির পরিমাণ দুজনের মধ্যে সমবন্টন হতে হবে, মেয়ে এবং ছেলের ক্ষেত্রে। 1956 হিন্দু অ্যাক্ট অনুযায়ী সম্পত্তির পরিমাণ পেত মেয়েরা নয় ছেলেরা। সেটাই তো ছিল, মানে বহুকাল অবধি ছিল। সেইটা 2005-এ চেঞ্জ হয়। এবার আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি 1863 খ্রিস্টাব্দে, যে সময় রাধাকান্ত দেব তার তৃতীয় উইলটি করেন। প্রথম দুটো উইল করে সেই দুটোকে তিনি প্রোভেট করেননি, তৃতীয় যে উইলটি করেন সেটা প্রোভেট নেন। এবং তখনকার দিনে ভারতবর্ষে কোনো কোর্ট ছিল না বলে ইংল্যান্ডে প্রিভি কাউন্সিল থেকে ওটাকে প্রোভেট নেওয়া হয়েছিল। সেই উইলে তিনি লিখে দিয়ে যান, আমার পরবর্তীকালে আমার বংশের কেউ আর রাজা বলে লিখতে পারবে না। আচ্ছা, আমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি আমি একটা এস্টেট করে দিয়ে যাচ্ছি, এবং এই এস্টেটের 2 জন ট্রাস্টি অর্থাৎ অচি পরিষদ সদস্য হচ্ছেন আমার 2 মেয়ের 2 ছেলে অর্থাৎ আমার 2 নাতি। এবং আমার পরিবারের এই যে নিত্য দেবতার পুজো থেকে আরম্ভ করে সব কিছু এইটা পালা সিস্টেমে হবে। স্থাবর অস্থাবর সব সম্পত্তির মালিক আমার মেয়ের পরিবারও যেরকম পাবে, ছেলের পরিবারও সমানভাবে পাবে। সেই যুগে উনি এটা বলে গেছেন 1863 খ্রিস্টাব্দে। এবং যেটা 2005 সালে সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে। শুধু তাই নয়, আজকের দিনও আমাদের বাড়িতে 1 বৈশাখ থেকে 31 চৈত্র অবধি প্রত্যেক বছর কারুর না কারুর পালা পড়ে। বাড়িটাকে আগে বলা হতো, যেহেতু দেবেদের বাড়ি, দেবেদের বাড়ি বলা হতো। এখন কিন্তু দেবেদের বাড়ি যদি বলা হয় সেটাকে ভুল বলা হবে। তার কারণ এই বাড়িটার বর্তমানে যে 51 জন মালিক অর্থাৎ সেবায়েত, মালিক মানে সেবায়েত, তাদের টাইটেল হচ্ছে দেব যেরকম আছে সেরকম ঘোষ বোস মিত্তির। হ্যাঁ, মেয়েরা বিয়ে হওয়ার পর তাদের যেহেতু সারনেম পাল্টেছে, তারাও কিন্তু আজকে বাড়ির সমঅধিকারী মালিক। মানে তার দূরদর্শিতাটা চিন্তা করুন। আজকে যে পালাটা পড়ে, ঘোষেদের পড়লো, তারপরে দেবেদের পড়লো, তারপর বোসেদের পড়লো, তারপর মিত্তিরদের পড়লো, আবার ঘোষে চলে এলো। এরম করে ঘুরে ঘুরে পালাটা পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু পাল্টেছে, কিন্তু তিনি হয়তো সে সময় বসেই বুঝতে পেরেছিলেন যে এই দিনটা একদিন আসবে। একদম তিনি বুঝতে পেরেছেন। তার কারণটা হচ্ছে তিনি একজন সিদ্ধ পুরুষ ছিলেন। এবং শুধু তাই নয়, তাকে রাধাকান্ত দেবকে বলা হতো, মানে আপনি যদি ইতিহাস দেখেন, দেব পরিবারের মানে স্বর্ণ সন্তান বলতে যা বোঝায়, তিনি হচ্ছেন স্যার রাজা রাধাকান্ত দেব বাহাদুর। তিনি প্রায় 50 বছর ধরে চেষ্টা করে সংস্কৃতে 9ম খণ্ডে অভিধান অর্থাৎ ডিকশনারি লিখেছিলেন। যে ডিকশনারিটা পড়ে তখনকার দিনে সংস্কৃতে বড় বড় পণ্ডিত ছিলেন জার্মানিতে, স্বয়ং ম্যাসমুলার
রাধাকান্ত দেবকে বলেছিলেন, একটি সোনার পত্রেতে লিখে জানিয়েছিলেন যে আপনি আমি হয়তো সারা জীবন থাকবো না, কিন্তু আপনার এই আবিষ্কার সারা জীবন থেকে যাবে এবং মানে এটার দাম অপরিসীম। আমরা এশিয়াটিক সোসাইটি জানি, কিন্তু সারা পৃথিবীতে এরকম 9খানা বড় বড় সোসাইটি আছে যার মেম্বার হতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হয়। তারা কিন্তু এইটা বেরোবার পর তাকে ফ্রি মেম্বারশিপ এবং ফেলো মেম্বারশিপ দিয়েছিল। মানে বুঝতে পারছেন তিনি কি কাজ করে গেছিলেন। আবার তিনি যেহেতু কায়স্থ পরিবারের কুলপতি ছিলেন, তিনি কায়স্থ যে মতামত তার বাইরে বেরোতে চাননি। তিনি বুঝতে পারছেন, হ্যাঁ, তিনি পাল্টাতে চাননি। এবং তিনি যেহেতু কুলপতি, তিনি আগে যেহেতু যেটা মানা হয়েছে সেটাকে মানতেন। কিন্তু যে কারণে তিনি যখন সতীদাহ প্রথা নিয়ে রামমোহন রায় মুভমেন্ট করেন, তার এগেনস্টে কথা বলেছিলেন। যখন বিদ্যাসাগর মহাশয় বিধবা বিবাহ নিয়ে যখন মুভমেন্ট করেন, তার এগেনস্টেও করেছিলেন মুভমেন্ট। এবং তখনকার দিনে কলকাতায় কত লোক ছিল আমার জানা নেই, ইতিহাস বলছে 40,000 লোক ছিল না। তিনি 40,000 লোকের স্বাক্ষর নিয়ে লর্ড বেন্টিংকে তিনি বলেছিলেন যে আমার সঙ্গে 40,000 যারা চায় যে জিনিসটা হোক হিন্দু মতে, তুমি আমার ধর্মের লোক নও, তুমি জোর করে আমার ধর্ম চেঞ্জ করতে পারো না। যদি ধর্মকে চেঞ্জ করতে হয় তাহলে নারীরা শিক্ষা লাভ করে নিজেরা এগিয়ে আসুক, তাতে ধর্মের যা চেঞ্জ তারা মনে করবে তারা নিজেরা করবে এবং তাতে আমাদের ধর্ম আরও এগিয়ে যাবে। ইতিহাসে যদি আমরা ধরুন যে সমস্ত যদি আমরা বিভিন্ন সিরিয়ালের কথাও বলি, কোনো সিনেমার কথাও বলি, সেখানে যেরকম দেখানো হয়েছে সেখানে কিন্তু রাধাকান্ত দেবকে একটু নেগেটিভ ছায়ায় ফেলা হয়েছে। এই প্রসঙ্গে আমি আপনাকে বলি, আপনি যেটা নিয়ে বলছেন, দেখুন আপনারা সবাই জানেন রানী রাসমণি যখন প্রথম মন্দির তৈরি করতে চেয়েছিলেন, সেই সময় সমাজের কিছু গোঁড়া হিন্দু তাকে তার জাত নিয়ে অপমান করবার চেষ্টা করেছিলেন। তার বিরুদ্ধে রাধাকান্ত দেব গর্জে উঠেছিলেন হিন্দু সমাজ এবং কায়স্থ সমাজের কুলপতি হিসেবে। এবং তিনি বলেছিলেন ভগবান সবার কাছেই সমান, সেখানে জাতের কোনো বিচার হয় না। উনি কেন মন্দির করবেন না? উনি নিশ্চয়ই মন্দির করতে পারেন। রাধাকান্ত বলেছেন ঠাকুরের কাছে কেউ ছোট হন না, কেউ বড় হন না, সবাই ঠাকুরের কাছে সমান। তার মানে উনি বিরোধিতা করেননি? একদমই বিরোধিতা করেননি। আজকে রানী রাসমণি বাড়ির আমি আপনাকে বলছি অনেকের সঙ্গে আমার খুব ভালো পরিচয় আছে, আমরা বন্ধুর মতন। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে আপনারা জানতে পারবেন প্রকৃত ইতিহাসটা এইখানে কি হয়েছে। এইটা একটা আপনাদের ভাষায় আপনি হয়তো বলবেন টিআরপি বাড়ানো না কি একটা বলেন আপনারা, সেই সব করবার জন্য এটা করা হয়েছে। এবং সবথেকে অবাক ব্যাপার, রাধাকান্ত দেব তার বাড়িতে নারী শিক্ষার প্রচলন করেছিলেন, কারণ তিনি চাইতেন নারীরা শিক্ষা লাভ করে তারা এগিয়ে আসুক, তারা নিজেদের যে বেদনা যে কষ্ট সেটা সর্বসমক্ষে নিয়ে আসুক। তার জন্য তিনি তার বাড়িতে পাঠশালা করেছিলেন। আজকেও গেলে আমাদের বাড়িতে দেখতে পাবেন। এবং নারীরা যেহেতু পর্দানসীন ছিলেন সে সময়, চিকের আড়ালে নারীরা বসতেন আর সামনে রগ দিয়ে ডিরোজিও মহাশয়, ইতিহাস বলছে আমি বলছি না, বিদ্যাসাগর মহাশয়, রাধাকান্ত দেব নিজে এবং রামমোহন রায় বলতে বলতে যেতেন, মেয়েরা চিকের আড়ালে বসে সেগুলো শুনতো। তাকে বলা হতো শ্রুতি। আমরা আজকে যে পড়ালেখাটা করি সেটা হচ্ছে পড়ে আমরা লিখি, পরীক্ষা দিই। তখনকার দিনে পড়ালেখাটাকে বলা হতো শ্রুতি। তারা কানে শুনে সেটাকে জ্ঞান অর্জন করতেন। সেই শ্রুতিতে তার বাড়িতেই তিনি শুরু করেছিলেন। এইভাবেই তখনকার দিনের নারী জাতিকে তিনি শিক্ষাদানের ব্যবস্থা করেছিলেন। শুধু তাই নয়, তিনি এই যে শব্দকল্পদ্রুম বলে 9টি ভাগে একটা সংস্কৃত অভিধান লিখলেন, যেটার জন্য সারা পৃথিবীতে তার নাম ছড়িয়ে পড়ল। শুধু তো লিখলেই হবে না, এটা তো জনসাধারণের কাছে পৌঁছতে হবে। অথচ কলকাতা শহরে তখন কোনো ছাপার মেশিন নেই। একটি আছে শ্রীরামপুরে, যেটা আপনারা জানেন ইতিহাসে লেখা আছে। তখন তিনি বিদেশ থেকে ক্রেডেল মেশিন নিয়ে এলেন। মেশিন এসে গেল, কিন্তু ছাপতে গেলে তো অক্ষরের দরকার আছে। বাড়িতে সীসা গলিয়ে অক্ষর তৈরি করা হলো, অক্ষর তৈরি করে সেই দিয়ে ছাপা হলো। এবং মজার ব্যাপার,
যে অক্ষর তিনি তৈরি করেছিলেন, আজকেও আমরা তো কম্পিউটার সেবী সবাই, কম্পিউটারে আপনি যখন ফন্ট দেখবেন সেখানে তার অক্ষরটাকে মান্যতা দিয়ে একটা ফন্ট আছে, যে ফন্টটার নাম হচ্ছে রাজা। আচ্ছা। এই রাজা ফন্টটা তাকে সম্মান জানিয়েই রাজা ফন্ট নামটা হয়েছে। মানে বুঝতে পারছেন তাকে কোন জায়গায় রাখা হয়েছিল। কিন্তু মজার ব্যাপার, তার এত কিছু ইংরেজরা ঠিক করলো যে চাষবাসের সুবিধের জন্য কিছু একটা ব্যবস্থা করবে। ভার পড়ল রাধাকান্ত দেবের ওপর। তিনি চাষবাসের সুবিধের জন্য কিভাবে চাষিদের সুবিধে হবে, কিভাবে করলে বেশি ফলন হবে, যে কমিটি হলো তিনি তার মেম্বার, এবং সেই নিয়ে তিনি বই লিখে ফেললেন। এইটা হচ্ছে 1834 খ্রিস্টাব্দে ইংরেজদেরকে তিনি বললেন, আসামে যে গাছগুলো পাওয়া যায় এগুলোকে চা গাছ বলে, এই গাছ আমরা যদি পাতা তুলে শুকিয়ে সেটাকে আমরা বিদেশে রপ্তানি করি আমরা অনেক টাকা পেতে পারি। ইংরেজরা সঙ্গে সঙ্গে একটা টি কমিটি করে ফেললো 1834 সালে। মানে আইডিয়াটা ওনারই ছিল। হ্যাঁ, 34 সালে যে টি কমিটি হলো তার মেম্বার উনি। 1846 সালে ইংরেজরা মনে করলো ভারতবর্ষে বুকে ট্রেন চালাবে, তার একটা কমিটি তৈরি হলো, সেখানে কে রাধাকান্ত দেব। আমরা প্রেসিডেন্সি কলেজ, এখন যেটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হয়ে গেছে, আগের নাম ছিল হিন্দু কলেজ। এই যে হিন্দু কলেজ হবে, এবং তার জন্য যাদের অবদান সব থেকে বেশি, সেখানে রাধাকান্ত দেবের বাবা গোপীমোহনের যেরকম অবদান আছে, তিনি আর্থিক সাহায্য করেছেন। এবং রাধাকান্ত দেব দীর্ঘ 34 বছর ধরে, 1816 সাল থেকে 1850 সাল অবধি, এই 34 বছর সেই হিন্দু কলেজের ডাইরেক্টর ছিলেন। এবং তিনি সব নীতি করেছিলেন যে কীভাবে পড়ানো হবে, কি পড়ানো হবে, সেগুলো তিনি করেছিলেন। অথচ আর একটা জিনিস বলতে ভুলে গেছে, কলকাতা মেডিকেল কলেজ, লর্ড বেন্টিং, সেই সময় আমাদের লর্ড, বড় লাট, তখন লোকে আসছে, চিকিৎসা হচ্ছে, অনেকে মারা যাচ্ছে, কিন্তু কিভাবে মারা যাচ্ছে সেটা জানা যাচ্ছে না। কারণ তখন শবচ্ছেদের কোনো, যেটাকে পোস্টমর্টম বলে, সেই ব্যবস্থা ছিল না, এবং গোঁড়া হিন্দুরা শবচ্ছেদ করতে দেবে না। হ্যাঁ, এই বিষয়টা তো তখন ছিল। তখন রাধাকান্ত দেব নিজে দাঁড়িয়ে থেকে বলেছিলেন, কেন শবচ্ছেদ হবে না, তাহলে আমরা জানবো কী করে কেন লোকটা মারা যায়, তাহলে চিকিৎসা হবে কী করে। তার তত্ত্বাবধানে প্রথম কলকাতা মেডিকেল কলেজে শবচ্ছেদ হয়। ভদ্রলোকের দূরদর্শিতা চিন্তা করুন। কিন্তু দাদা, এখানে একটা প্রশ্ন এসে যাচ্ছে, তাহলে তিনি যখন এতটাই উদারমনস্ক ছিলেন, সতীদাহ প্রথাকে কি করে সাপোর্ট করলেন? আসছি সেই জায়গাটায় আসছে। ডেভিড হেয়ার, যিনি একজন গোঁড়া আপনার খ্রিশ্চান, তিনি এদেশে এলেন। এসে তিনি কি করলেন, কোনো নেটিভকে তিনি ইংরেজ হতে বলছেন না, তিনি তাদেরকে বলছেন তোমরা পড়ালেখা করো, তোমরা তোমাদের আরাধ্য দেবতাকে নিয়েই পুজো করো, তোমরা পড়ালেখা করো। যার ফলে তিনি যখন মারা গেলেন, আজকে হেয়ার স্কুল, তিনি যখন মারা যান, ইংরেজরা তাকে তাদের গোরস্থানে স্থান দেয়নি কবর দেওয়ার জন্য। তার মৃতদেহ নিয়ে হেয়ার স্কুলের সামনে তখনকার দিনে ছাত্ররা, খুব জোরে বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে, ছাত্ররা ভেবে করে কাঁদছে বৃষ্টিতে ভিজতে ভিজতে, যে কী করবো, এখানে এনার বডি কোথায় আমরা কবরস্থান করব। হঠাৎ একটা জুড়ি গাড়ি এসে দাঁড়ালো। জুড়ি গাড়ি থেকে নামলেন স্বয়ং রাধাকান্ত দেব বাহাদুর। নামার পর তিনি বললেন, কি ব্যাপার, শুনলেন, শুনে বললেন, আমি রাধাকান্ত দেব বলছি, ওনাকে এই গোলদিঘির এইখানে কবরস্থ করা হবে, দেখি কার ক্ষমতা আছে তাকে কবর দিতে না দেয়। আজকের দিনে 2025 সালে আমরা যদি গোলদিঘি অর্থাৎ কলেজ স্কোয়ারে যাই, ঢোকবার সময় মেন দরজা দিয়ে দেখবেন সেখানে তাকে কবর দেওয়া হয়েছে। এই যার মানে এত রকম কাজ যিনি করেছেন, আপনি যে কথাটা বললেন, আমি আপনাকে বলবো, শুধু সতীদাহ নয়, তিনি বিধবা বিবাহেরও বিরোধিতা করেছিলেন। কেন করেছিলেন? তার কারণ তিনি হচ্ছেন হিন্দু সমাজের কুলপতি এবং কায়স্থ সমাজের কুলপতি। তিনি কোনোদিনও চাননি যে নিয়মটা এতদিন ধরে হিন্দু সমাজে হয়ে আসছে তার সময় সেটা পরিবর্তন হোক। আবার তিনি এটাও চাননি যে তার পরিবারে কেউ সতী হোক, সেটাও তিনি চাননি। আজকে অবধি আমাদের বাড়িতে কেউ সতী হয়নি।
আচ্ছা, এই ব্যাপারটা রয়েছে। ইয়েস, অথচ তিনি 40,000 লোকে স্বাক্ষর করে জমা দিয়েছিলেন। হ্যাঁ, উনি চূড়ান্ত বিরোধিতা করেছিলেন, চূড়ান্ত সেই বিরোধিতা সময়। করেছেন এবং তিনি তখন বলেছিলেন যে আমার ধর্মের যদি কোনো কিছু হয় এবং যাদের জন্য হচ্ছে সেই নারীরা যদি শিক্ষা নিয়ে এগিয়ে এসে তারা বিরোধিতা করে তবেই সমাজ এগিয়ে যাবে। কোনো বিদেশির দ্বারা আমার ধর্মকে আমি চেঞ্জ করতে চাই না, এইটা ছিল তার মতবাদ। সতীদাহ প্রথা বন্ধ হবার পর রাধাকান্ত দেব তার নিজের তৈরি নাটমন্দির, যেটাকে নেটিভ টাউন হল বলা হতো, কারণ টাউন হলে সাহেবদের ছাড়া এদেশিদের ঢুকতে দেওয়া হতো না, তিনি বাড়িতে যে নবরত্ন মন্দির করেছেন তার তলায় যে সভা হল তাকে বলা হতো নেটিভ টাউন হল। সেইখানে রাধাকান্ত দেব একটা খুব দামি শাল দিয়ে সতীদাহ প্রথা বন্ধ হয়েছে বলে রামমোহন রায়কে সম্মান জানিয়েছিলেন। এবং শুনলে আরও অবাক হবেন, বিধবা বিবাহ যখন পাশ হয়ে গেল তখন পাশ হবার আগে আনন্দ বোসকে দিয়ে বিদ্যাসাগর মহাশয় তার আনন্দ বোসের দাদু অর্থাৎ রাধাকান্ত দেবকে অনুরোধ করেছেন বিধবা বিবাহ চালু করার জন্য। উনি হিন্দু সমাজে কুলপতি হিসেবে উনি যেন এটা ফেভারে থাকেন, এগিয়ে আসেন যেন। উনি যাননি। কিন্তু যখন এটা পাশ হয়ে যায় তারপর উনি শোভাবাজার রাজবাড়ির নাট মন্দিরে দুটো তর্ক সভার আয়োজন করেন। একটাতে নবদ্বীপের দুজন বিরাট পণ্ডিত, আর একটাতে অজস্র পণ্ডিত বঙ্গের, তাদের বিরুদ্ধে একা বিদ্যাসাগর মহাশয়। লোকারণ্য বিদ্যাসাগর মহাশয়ের এগেনস্টে বিরুদ্ধে যতজন পণ্ডিত বসছিলেন বিদ্যাসাগর এক এক করে প্রত্যেকের যে তর্কের যে অংশগুলো সেগুলো কাটতে আরম্ভ করেন, যুক্তিগুলো খণ্ডন করতে শুরু করেন একদম। এবং সবশেষে রাধাকান্ত দেব উঠে গিয়ে বিদ্যাসাগরকে জড়িয়ে ধরেন এবং তাকে দুটি শাল উপহার দেন। এর দ্বারা কি প্রমাণিত হচ্ছে? এইগুলো তো কোথাও লেখা নেই, কিন্তু আমি বলছি কি করে? আমি তো খুঁজে বার করেছি। কোনো সরকার কেন এইগুলো প্রচার করেনি? তাকে সারাক্ষণ ভিলেন হিসেবে দেখিয়ে গেছে। আজকে আমি আপনাকে যে কথাগুলো বললাম এর বাইরে অজস্র জিনিস আছে। এই মহালয়ার দিনকে আমার 21 বছর, 22 বছর, 24 বছর যাই বলুন, এই যে এত লেখাপড়া করা বা জানবার ইচ্ছে, সেটা একটা বই হিসেবে বেরোচ্ছে রাধাকান্ত দেবেরকে নিয়ে, যে বইটাতে বাংলাতে তথ্য থাকবে, তার তলায় ইংরাজিতে সেই তথ্যটাই লেখা থাকবে, যাতে কেউ বাংলা পড়তে না পারলে সেই ইংরেজিতে পড়তে পারে। এবং উল্টো দিকে সেই তথ্য বা কন্টেন্ট অনুযায়ী হাতে আঁকা ছবি থাকবে। আমি কিছু বই সম্বন্ধে জানতে চাইবো, যে যেখান থেকে আপনি এই তথ্যগুলো খুঁজে বের করেছেন। ন্যাশনাল লাইব্রেরি, বঙ্গীয় সাহিত্য পরিষদ, বাগবাজার রিডিং লাইব্রেরি, এই ধরনের যে পুরনো লাইব্রেরি আছে, আপনি বঙ্গীয় সাহিত্য পরিষদে গেলেই বাংলার পূর্বতন ইতিহাস সম্বন্ধে প্রচুর বই পাবেন। কিছু যে বইতে আপনি আমাদের বাড়ির সম্বন্ধে পাবেন, কিছু বইতে হয়তো কোনো উল্লেখই নেই। আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে। আমি কিছু বইয়ের নাম আপনার কাছ থেকে পরে নিয়ে নেব, আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। নিশ্চয়ই আপনাকে দেব। এবং আমি আজকে যে কথাগুলো আপনাকে বললাম সেই কথাগুলো যদি কেউ চ্যালেঞ্জ করতে চান, বইগুলোর নাম আমি যখন দিয়েই দেব, দয়া করে একটু বইগুলো তাদের পড়ে নিতে বলবেন, তাহলেই পেয়ে যাবেন। আর এখান থেকেই দাদা আমি একটা প্রশ্ন মাথায় আসছে আমার। রিসেন্টলি আমি এক জায়গায় দেখেছি যে শাবনু রায়চৌধুরী পরিবারের বর্তমান প্রজন্মের একজন ভদ্রলোক, তিনি বলছেন যে নবকৃষ্ণদেব, সিরাজউদ্দৌল্লা যে হার, বাংলার সেই ইতিহাস, ব্রিটিশরা সিরাজউদ্দৌল্লাকে আক্রমণ করলো, তার পিছনে নাকি নবকৃষ্ণদেবের হাত রয়েছে। এবং এছাড়াও আপনাদের পরিবারকে নিয়ে অনেক কিছুই দাবি করা হয়েছে। আপনি শুনেছেন কি সেগুলো? আমিও আপনার মতন তার নাম বলতে চাই না, আমিও শুনেছি। এবং এখানে আমার দুটো কথা বলতে দিতে হবে। তার কথাগুলো নিয়ে মিডিয়াতে অনেকে অনেক রকম বক্তব্য রেখেছেন। আমি যারা বক্তব্য রাখছেন তাদের কাউকে দোষ দিচ্ছি না, তার কারণ কি বাম কি ডান কোনো সরকারই রাধাকান্তকে নিয়ে চর্চা করবার কোনো সুযোগ আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের দেননি, কারণ তাকে নিয়ে কোনো কিছু উল্লেখই নেই।
তো সেই জায়গা থেকে আমি বলি, যারা এই ধরনের মন্তব্যগুলো করেছেন সোশ্যাল মিডিয়াতে, তাদেরকে বলবো একটু দয়া করে আপনারা বই পড়ুন, ইতিহাস পড়ুন। ইতিহাস পড়লে অনেক কিছু জানতে পারবেন। আর যিনি এই কথাটা বলেছেন তিনি তো অত্যন্ত চটুল ভদ্রলোক, বুঝতেই পাচ্ছেন, কারণ তিনি তার কথার মধ্যে অনেক কথা বলেছেন। আমি আজকে যে কথাগুলো বলছি আমার কাছে কিন্তু, আমি একটু আগে আপনাকে বলেছি, তথ্যসমূহ জানার জন্য যে বইগুলো আমি পড়েছি সেই বইগুলো আপনাকে আমি নাম দেব। তিনি যে কথাগুলো বলেছেন তিনি কিন্তু কোনো বইয়ের নাম উল্লেখ করেননি। উল্টে তিনি বলেছেন যে এই তথ্যগুলো আমি অনেক জায়গা থেকে শুনেছি, পড়েছি, কিন্তু পড়েছি কোন বই তিনি বলতে পারবেন না। তিনি ধরি মাছ না ছুঁই পানি করে বেরিয়ে গেছেন। তার ওয়ান পয়েন্ট এজেন্ডা ছিল, সেটা জানতে গেলে একটু ইতিহাস পড়তে হবে। সাবর্ণ রায়চৌধুরী পরিবারের কেশব রাম তিনি কী করেছেন যদি আমি তাকে জিজ্ঞেস করি, তিনি উত্তর দিতে পারবেন? তিনি তো বলেছেন শোভাবাজারের দেব পরিবার নাকি তাদের বংশের অনেক ক্ষতি করেছে। ইয়েস, যদি তিনি মনে করে থাকেন ক্ষতি করেছে তাহলে আমি বলবো ঠিক, উনি ঠিকই বলেছেন, কিন্তু ক্ষতিটা কি? সাবর্ণ রায়চৌধুরী পরিবারের কেশব রাম রায় তিনি ছিলেন নবাবী সময় নবাবদের মুড়াগাছা বলে যে অঞ্চলটা আছে, সেই মুড়াগাছার ওইখানকার উবেদার ছিলেন। মানে সেইখান থেকে যে আয়টা হতো তিনি ইংরেজদের হয়ে সেই টাকাটা, করটা তুলতেন এবং তার একটা পোর্শন তিনি ইংরেজদেরকে দিতেন। তো তিনি যখন অল্প বয়সী তখন রামচরণ বলে আমাদেরই পরিবারে রামচরণ দেব, তার বাবাকে তিনি আটকে রেখেছিলেন, রামেশ্বর দেবকে। কারণ রামেশ্বর দেব কেশবরাম রায়কে বলেছিলেন যে টাকাটা আমাদের দেবার কথা আমরা সেই টাকা দিচ্ছি না নবাবকে। এইটা নিয়ে তার ঝগড়া হওয়ার পর, মতবিবাদ হওয়ার ফলে তাকে বন্দি করেছিলেন আমাদের পরিবারের রামেশ্বর দেবকে। তার বড় ছেলে রামচরণ পরবর্তীকালে নবাবের সঙ্গে দেখা করেন, সরাসরি নবাবের কাছে চলে যান একদম, এবং গিয়ে বলেন উদেদারির জন্য এই যে ব্যবহারটা, তিনি আপনাদেরকে যে কর দিচ্ছেন আমি তার থেকে 50,000 টাকা বেশি দিতে পারি, কারণ সেটা আপনারা পাচ্ছেন না। সঙ্গে সঙ্গে তাকে উদেদারিটা দেওয়া হয় ব্যবহারটা করে, এবং তিনি তাই হয়ে প্রথমেই তিনি তার বাবাকে বন্দিমুক্ত করেন এবং কেশবরাম রায়কে তিনি বন্দি করেন। কেশবরাম রায়কে যখন বন্দি করা হয় তখন তিনি এতদিন ধরে নবাবের যে টাকাগুলো, করটা আটকে রাখছিলেন, দিচ্ছিলেন না, সেটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই গেল 1, 2, কলকাতা শহর, যেটা ব্রিটিশ সময় আমাদেরকে কলকাতা শহরের সঙ্গে সঙ্গে নদিয়া, বর্ধমান, মেদিনীপুর এইসব জায়গাগুলো থেকে যে কর আমরা আদায় করতাম, এবং এইটা আমি জেনেছি কোথা থেকে সেটা একটুখানি বলে দিই। 1863 খ্রিস্টাব্দে রাধাকান্ত দেব তার যে উইলটা প্রোভাইড করিয়েছিলেন প্রিভি কাউন্সিল থেকে, সেইখানে সারা বাড়িতে যতজন কর্মচারী ছিল, অর্থাৎ গেটের পাহারাদার, কাজের লোক, সবাইকার মাইনে লেখা আছে, এবং তাতে লেখা আছে, সে বইটি আমার কাছে আছে, সে বইটিতে লেখা আছে মোহনবাগান মালি, শুনলে অবাক লাগবে আপনার, মোহনবাগান মালি, যে মোহনবাগান ক্লাবের আমরা সদস্য, সেই মোহনবাগান মালির তখনকার মাইনে হচ্ছে মাসওয়ারা 5 টাকা। সেটাই পরে আসছে। তো সেইখান থেকে আমরা জানতে পারি মেদিনীপুর জেলার 2জন নায়েব ছিলেন যারা টাকা কর আদায় করতেন, বর্ধমান জেলার 1জন ছিলেন, 24 পরগনার 1জন ছিলেন। এরমভাবে নায়েবরা টাকাটা তুলতেন। তো আগে এই টাকাটা তুলতো বা করটা পেত আমাদের সাবর্ণ রায়চৌধুরী পরিবার। পরবর্তীকালে ইংরেজরা তাদের কাছ থেকে নিয়ে আপনাদের পরিবারকে দিয়ে দেয় দায়িত্ব। সেহেতু দেব পরিবারকে দেন, সেই রাগে ভদ্রলোক আজকে এই কথা বলছেন। কিন্তু তিনি তার সঙ্গে এটাও বলে দিচ্ছেন, আমাকে বললে আমি কোনো বই দেখাতে পারবো না।
তিনি এটাও বলে দিচ্ছেন আমি এইগুলো শুনেছি। শোনা কথাই তো হয় না, আমি তো তথ্য দিয়ে বলবো। আমি তো আপনাদেরকে বই দিয়ে দিচ্ছি, আমি ওনাকে কামড়াতে যাব না, কিন্তু আমি ওনাকে বলে দিচ্ছি যে তথ্য নিয়ে বসুন, আলোচনা হোক, অসুবিধে কিছু নেই। আপনাদের পরিবারের সঙ্গে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের বর্তমানে সম্পর্কটা কিরকম? সাবর্ণ রায়চৌধুরী পরিবার বলতে আমি ওই পরিবারের অত্যন্ত পণ্ডিত ব্যক্তি, অধ্যাপককে একজনকে চিনি, যিনি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত। শুধু তাই নন, তিনি সারা ভারতবর্ষের অনেক সম্মেলনে গিয়ে বক্তব্য রাখেন মাইথোলজির ওপরে। এতই পণ্ডিত ব্যক্তি, তার নাম হচ্ছে প্রবাল রায়চৌধুরী। এবং এই যে আমার বইটা বেরোচ্ছে রাধাকান্ত দেবকে নিয়ে, তার মুখবন্ধনটা লিখেছেন প্রবাল রায়চৌধুরী। মজার ব্যাপার, সেই পরিবারেরই একজন যিনি আমার মুখবন্ধনটা লিখেছেন রাধাকান্ত দেবকে নিয়ে বইটির, সেই পরিবারের একজন অজস্র কুমন্তব্য, অজস্র গালাগালি, মানে সেই অর্থে গালাগালি নয়, কিন্তু গালাগাল দিয়ে তিনি অভিনয় করে অনেক কিছু বলেছেন। এবং নিজেকে সেফগার্ড রাখবার জন্য তিনি বলেছেন আমার কাছে কোনো কিছু নেই, আমি শুনেছি, আমি বলছি। দর্শক বিচার করবেন। তার সোশ্যাল মিডিয়াতে তার এইগুলো দেখে অনেকেই অনেক কিছু লিখেছেন, তাদেরকে আমি দোষ দিই না। তার কারণ তারা রাধাকান্ত দেব সম্বন্ধে ইতিহাসে কিছু পড়েনি, তারা নবকৃষ্ণ বা দেব পরিবারের কি ছিল সেটা জানেন না। তারা কি জানেন নীলকর চাষ নিয়ে দীনবন্ধু মিত্র যে বইটি লিখেছিলেন, যেটা নিয়ে চারিদিকে হই হই রই রই পড়ে গেছিল, সেই নাটকটি প্রথম মঞ্চস্থ হয় শোভাবাজার রাজবাড়ির নাটমন্দিরে। তারা কি জানেন ব্রিটিশ সমাজে, ব্রিটিশ রাজের শেষের দিকে যত আমাদের বিদ্রোহীরা বা যারা দেশ স্বাধীনের জন্য এগিয়ে গেছিল, ব্রিটিশদের কাছে যুদ্ধ করেছে, তাদের বেশিরভাগ আলোচনা সভা বসত শোভাবাজার রাজবাড়ির নাটমন্দিরে। 1757 খ্রিস্টাব্দের আগে 18 বছর বয়সে একটা ছেলে, সে পার্সি ভাষায় পারদর্শী, উর্দু ভাষায় পারদর্শী, বাংলা ভাষায় বাংলা বলতেই পারে বাঙালি, তার কাছে একজন ব্রিটিশ পার্সি ভাষা শেখার জন্য তাকে 40 টাকা তখন দিত। আর সেই ছেলেটি 18 বছর বয়স, যার, সে তাকে পার্সি ভাষা শেখাবার সঙ্গে সঙ্গে তার কাছ থেকে ইংরাজিটা শিখত। নবকৃষ্ণ দেব, তার নাম নবকৃষ্ণ। এই নবকৃষ্ণকেই ব্রিটিশরা, পরে ব্রিটিশ রাজের সময় যখন বেনারসের মহারাজ কর দিতে পারছে না, প্রচুর টাকা কর বাকি রয়ে গেছে, ব্রিটিশ সরকারের তরফ থেকে মুঘল সম্রাটকে বলা হয়। মুঘল সম্রাট তখন বলেন যে আপনারা একজনকে পাঠান, আমি তাকে প্রাধান্য দেব। যান নবকৃষ্ণ বেনারসে গিয়ে তিনি মহারাজকে বলেন আপনি যদি এই কর যেটা বাকি রয়েছে সেটা না শীঘ্র প্রদান করেন, আপনাকে গদিচ্যুত করা হবে। তখন উনি বলেন আমার এখানে সব কর উঠছে না, তো আমি কি করব? তখন নবকৃষ্ণ তাকে বলেন আপনি আমার একটা কাজ করে দিলে আমি দেখতে পারি কিভাবে আপনাকে গদিচ্যুত হতে না হয়। কি কাজ? তখন তিনি কাশীর মহারাজকে বলেন আপনার এখানে এই যে কাশীর বিশ্বনাথের মন্দির আছে, সেই মন্দিরে কাশী বিশ্বনাথের যে গর্ভগৃহ, সেখানে আমি আমার নিজের নামে একটা লিঙ্গ প্রতিষ্ঠা করতে পারি। যদি এই ব্যবস্থাটা আপনি করে দেন, তাহলে আপনার যে কর বাকি আছে সেটা আমি বুঝে নেবো, কীভাবে ওদেরকে বোঝাবো। মহারাজ হাত জোড় করে বলেন এটা আমার পক্ষে সম্ভব নয়, কারণ কাশীর মন্দির পুরোপুরি পাণ্ডাদের আন্ডারে। হ্যাঁ, মানে তখনকার দিনে হোক বা আজকের দিনে একটা অসম্ভব দাবি, অসম্ভব কিন্তু ব্যাপার। তখন নবকৃষ্ণ কী করলেন, কাশীতে যত মন্দির আছে, সেটা পার্সোনাল মন্দির হোক বা রাস্তার ধারের মন্দির হোক, যে মন্দিরগুলো অবস্থা খারাপ, ধরুন আপনার বাড়িতে আমার বাড়ির মধ্যে যে মন্দির রয়েছে দেখা যাচ্ছে, সেই মন্দিরটা যদি অবস্থা খারাপ হয়, তিনি নিজে অকাতরে টাকা বিলিয়ে মন্দিরগুলো সারাতে আরম্ভ করলেন। এবার ধরুন একটা রাস্তার মন্দির ভেঙে গেছে, সেটা সারাচ্ছেন একরকম কথা,
আপনার আমার বাড়ির মন্দির ভেঙে গেছে, সেখানে লোক এসে সারাচ্ছে, তো চারিদিকে একটা আলোড়ন সৃষ্টি হয়, কী ব্যাপার, কে কে করছে করছে? এটা? তখন পাণ্ডাদের মধ্যেও সেই আলোড়নটা আসে। জানা যায় রাজা নবকৃষ্ণ করছেন, তিনি বাংলা থেকে এসেছেন, তিনি করছেন। তারা নবকৃষ্ণের সঙ্গে দেখা করার পর নবকৃষ্ণ তাদের বলেন, আমি এটা করে দিয়ে চলে যাব, কারণ আমি এখানে এসেছি একটা বিশেষ কাজে, তবে আপনাদের শ্রদ্ধেয় মহারাজ আর বেশি দিন নেই। তার কারণ ওইদিকে দিল্লির সম্রাট, এদিকে বিদেশি সাহেবরা তাকে গদিচ্যুত করবেন। তা আমি বলেছিলাম ওনাকে বাঁচিয়ে দেব, তার জন্য আমাকে যদি একটা লিঙ্গ প্রতিষ্ঠা করতে দেওয়া হয়। তো উনি ওটা দিতে পারেননি। তো আমি যেহেতু ভগবানের বিশ্বাসী, আমি মন্দিরগুলো সারিয়ে দিয়ে যাচ্ছি। তখন পাণ্ডাদের মধ্যেও আলোড়ন সৃষ্টি হয় যে কী, কোথায় কি করতে চান কি। তখন উনি বলেন যে আমি নবকৃষ্ণ লিঙ্গ বলে একটি লিঙ্গ কাশীর গর্ভগৃহে কাশী বিশ্বনাথের লিঙ্গের পাশে আমি প্রতিষ্ঠা করতে চাই নিজের নামে। পাণ্ডারা তখন পড়ে যায় দোটানায়, কারণ মহারাজের ফুল সাপোর্ট থাকার জন্য তারা আজকে এই তাদের দৌরাত্ম্য, তাদের সব কিছু। এই মহারাজ সরে গিয়ে যদি অন্য কোনো মহারাজ আসেন, তিনি যদি অন্য কিছু করেন, তখন কি হবে? সমস্যা হতেই পারে। তারা রাজি হলো। কাশী বিশ্বনাথের যে লিঙ্গ, সেই লিঙ্গের পাশে নবকৃষ্ণ একটি তার নিজের নামে নবকৃষ্ণ লিঙ্গ প্রতিষ্ঠা করে চলে এলেন কাশীতে। এতদিন ধরে সেই লিঙ্গ ছিল। খুব কয়েকদিন আগে প্রধানমন্ত্রী কাশী বিশ্বনাথ মন্দির রিনোভেশন করলেন, তখন নবকৃষ্ণ লিঙ্গকে ওইখান থেকে সরিয়ে পাশে একটি মন্দির করে সেইখানে প্রতিষ্ঠিত করা হয়। মন্দির চত্বরের মধ্যেই রয়েছে। মন্দির চত্বরের মধ্যেই, এবং সেখানে লেখা আছে নবকৃষ্ণ লিঙ্গ। আমি আপনাদেরকে আর একটা জিনিস বলছি। হঠাৎ বড়লাটের কাছে একদিন খবর গেল, আপনাদের হয়ে নবকৃষ্ণ তো তার খাজাঞ্চিতে যে টাকাটা ঢুকছে তার অর্ধেক সে এনজয় করছে, আপনারা জানতেও পাচ্ছেন না, সেই যা হিসাব দিচ্ছে আপনারা সেটা নিয়েই। বড়লাট বিশ্বাস করেননি। 2-3 বার কান ভাঙানোর পর বড়লাট একদিন যে ভদ্রলোক এটা করছিলেন তাকে নিয়ে শোভাবাজার রাজবাড়িতে উপস্থিত হন। তার কারণ খাজাঞ্চাখানাটা শোভাবাজার রাজবাড়ির ভেতরে। গিয়ে তিনি নবকৃষ্ণকে বলেন, আমি আজকে চেক করব। নবকৃষ্ণ বলেন, নিশ্চয়ই, আসুন, চলুন। গিয়ে খাজাঞ্চিখানা খোলা হয়, সেখানে টাকা পয়সার হিসেব নেওয়া হয়। নিয়ে দেখা যায়, কথার কথা বলছি আপনাদের বোঝাবার জন্য, যদি 1 লক্ষ টাকা থাকার কথা ওইখানে হিসেব অনুযায়ী, সেখানে 1,35,000 টাকা রয়েছে। তখন বড়লাট, যিনি এই কথাটা বলেছিলেন, তার তো মুখ চুন। তখন বড়লাট বলেন, কিন্তু এইখানে এই যে 35,000 টাকাটা রয়েছে এক্সট্রা, আমি আপনাকে কখনোই সন্দেহ করিনি, আমাকে বলা হয়েছিল, সেই নিয়ে এসছি, কারণ আমাকেও কিছু জায়গায় উত্তর দিতে হয়। অবশ্যই, সবার ক্ষেত্রে তো আছে। এই 35,000 টাকা দিয়ে উদ্বৃত্ত এটা কি করে এলো? তখন নবকৃষ্ণ তাকে বলেছিলেন, আমার কিছু টাকা আমি এইখানে আমিও গচ্ছিত রাখি। আপনার টাকার হিসেব আপনি যেরকম পেয়েছেন, এই যে আলাদা যে বাকি টাকাটা, সেটা আমার টাকা, আমি এইখানে গচ্ছিত রাখি, কারণ এটা সুরক্ষিত স্থান। এরপর আর কোনোদিনও তাকে নিয়ে কোনো কথা কেউ বলতে পারেনি। এই নবকৃষ্ণ প্রথম রাজা যখন উপাধি পান, তখন তিনি, তখনকার দিনে পালকিতে চড়তে গেলে তাকে কিন্তু ইংরেজদের কাছ থেকে, আজকে যেমন গাড়ি চালাতে গেলে লাইসেন্স লাগে, পারমিশন নিতে হতো পালকিতে চড়বার। নবকৃষ্ণ প্রথম নেটিভ যিনি পালকিতে চড়ার সম্মান পেয়েছিলেন। উনি এই জায়গাটা তৈরি করলেন কিভাবে? মানে ইংরেজদের সঙ্গে তার এই সখ্যতাটা হলো কিভাবে? ইংরেজদের সঙ্গে তার এই সখ্যতাটা হবার কারণ আমি আপনাকে আগেই বলেছিলাম, যে লর্ড ক্লাইভের সঙ্গে যখন তারা, ইংরেজরা এখানে আসেনি, পাওয়ারে আসেনি, যখন না খেয়ে তারা জাহাজে ঢুকছে, সেই সময় তিনি মামার বাড়িতে গিয়ে তাদেরকে, মানে একটা লোক না খেয়ে, না জল খেয়ে, না খাবার খেয়ে মরছে, তিনি তার বন্ধুদেরকে নিয়ে তাদেরকে খাবার পরিবেশন করেছিলেন পলতাতে। পরবর্তীকালে যখন তিনি ওইটার লেখাটা পড়লেন, দূতের লেখাটা, ওটা সম্বন্ধে একটু বলতে হবে দাদা, আমরা এটা কিন্তু অফে আর কথা বলেছি। আচ্ছা, তো
সেইটা হচ্ছে যে যখন নবাবের রাজত্ব চলছে, নবাবিয়ানা চলছে, সেই সময় মুর্শিদাবাদ থেকে একজন দূত আসেন কলকাতা শহরে। তিনি একটি চিঠি নিয়ে আসেন ইংরেজদের জন্য, এবং সেখানে লেখা ছিল এই চিঠিটি কোনো মুসলমান ছাড়া যে কোনো সম্প্রদায়ের লোককে দিয়ে পড়াতে পারবেন, যেন পড়ানো হয়। চিঠিটি লেখা ছিল পার্সি ভাষায়। তখনকার দিনে পার্সি ভাষার প্রচলন ছিল খুব বেশি। তো পার্সি ভাষা কে পড়বে? খোঁজ পড়ল তখন নবকৃষ্ণের। নবকৃষ্ণ এসে চিঠিটি গড় করে পড়ে সেটা ইংরাজি অনুবাদ করে সাহেবদের বোঝালেন। তখন সাহেবরা তাকে বললেন যে আপনি লিখে দিন, আমরা ওনাদের সঙ্গে আছি। চিঠিতে লেখা ছিল, আমরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, আমরা অত্যাচারিত হচ্ছে, আমাদের বাড়ির মহিলারা অত্যাচারিত হচ্ছেন, আমরা এর এগেনস্টে রিভোল্ট করতে চাই, আপনারা যদি আমাদের সাহায্য করেন আমরা আপনাদেরকে পূর্ণ সহযোগিতা করব। আচ্ছা, সেটা মুর্শিদাবাদ থেকেই এসেছিল? মুর্শিদাবাদ থেকেই এসেছিল। তখন ইংরেজদের যে বক্তব্যটা ছিল আমি বললাম, সেইটা শুনে নবকৃষ্ণ তখন বলেন যে এই চিঠিটা ফেরত যাবেন মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ হচ্ছে নবাবের জায়গা। যদি কোনো কারণে নবাবের হাতেই চিঠি যায় তখন আপনারা আবার বিপদে পড়বেন। তার থেকে আপনারা লিখুন যে নবাবের কাছে আমরা খুব শিগগিরই ভেট পাঠাবো, যখন নবাবের কাছে আমাদের লোক যাবে তখন আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। এবং পরবর্তীকালে ইংরেজদের তরফ থেকে নবাবের কাছে ভেট পাঠানো হয় এবং প্রচুর গয়নাও তার সঙ্গে দেওয়া হয় ভেট হিসেবে। এই ভেট নিয়ে ইংরেজদের যে দল গেছিল তার প্রধান কাণ্ডারি হিসেবে রাজা নবকৃষ্ণ গিয়েছিলেন। গিয়ে তিনি যারা নবাবের সঙ্গে প্রথমে দেখা করেন, তারপর যারা চিঠি লিখেছে তাদের সঙ্গে দেখা করে তারা কি চাইছে ভালো করে সামনাসামনি শুনে ইংরেজদের মতামতটা তাদেরকে জানান, এবং তারপরেই পলাশির যুদ্ধ এবং তারপরেই সিরাজদৌল্লার পতন। তো এই যেখানে অবস্থা, এইটা কিন্তু আমরা অনেক অন্যভাবে জানি। হ্যাঁ, মানে এখানে কিন্তু বলাই হচ্ছে যে রাজা নবকৃষ্ণর জন্যই পলাশির যুদ্ধটা হয়েছিল। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা তা নয়। আমি আপনাকে ইতিহাসটা যেটা বললাম, আপনাকে যখন আমি বইগুলো দেব আপনি তখনই পড়লে বুঝতে পারবেন। এক, দুই, আগে বলা হতো নবাব সিরাজদৌল্লার ওপর প্রত্যেকের একটা, যেহেতু বাংলার শেষ নবাব, একটা সেন্টিমেন্টের কাজ করতো। এখন ইতিহাস যত চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে কিন্তু তিনি অন্যদিকে এগিয়ে যাচ্ছেন। ডিটেলগুলো আস্তে আস্তে আসছে। নিশ্চয়ই যত দিন যাচ্ছে তত আরও বেরোচ্ছে, নতুন নতুন খবর বেরোচ্ছে, তথ্য পাওয়া যাচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যিনি এই ধরনের প্রচারগুলো করছেন বোকামি করছেন। তো তিনি নেগেটিভ পলিটিক্স করে তিনি নিজেকে সামনে আনতে চাইছেন, বোকামি করছেন, সমাজের ক্ষতি করছেন। বরঞ্চ সাবর্ণ রয়েছে দুই পরিবারের বিরাট ইতিহাস আছে, সেইগুলোকে তিনি এগিয়ে আনুন। তিনি নিজের পরিবারের কথা না তুলে লঙ্কায় গিয়ে হনুমান যেরকম নিজের লেজে আগুন লাগিয়ে পুরো লঙ্কা ঘুরে আগুন লাগিয়ে দিয়েছিল লঙ্কাতে, তিনি নিজের পরিবারে আগুন লাগিয়ে বেড়াচ্ছেন, নিজের পরিবারটাকে জনসমক্ষে না এনে, হাইলাইট না করে। কারণ সাবর্ণ রায় যদি পরিবারের ইতিহাস বাংলার অনেক পরিবারের থেকে অনেক জায়গায় এগিয়ে আছে, তিনি সেই কাজটা না করে তিনি ইতিহাসকে ভুলভাবে ভুল তথ্য দিয়ে তিনি এই কাজটি করছেন। দাদা, আপনার কাছ থেকেই জানতে চাইবো, আপনাদের পরিবার কোথা থেকে বাংলায় এলো? বাংলাতে তো ছিলেন না আপনারা প্রথমে। দেখুন, আমরা যারা বলি যে আমরা বাঙালি, সবাই কিন্তু ঠিক বলি না। আমরা বাঙালি হিসেবে ক্লেম করি, তার কারণ হচ্ছে আমি যেরকম বলি আমি বাঙালি, আমার প্রায় ৩০০ বছরের ওপর আমরা বাংলায় বসবাস করছি, সেই জন্য আমি বলি আমি বাঙালি। কিন্তু যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে আমি আপনাকে বলছি আমি হচ্ছে আমার পরিবারের, আমার বংশের ৩২তম পুরুষ। এর আগে ৩১ জনের নাম আছে এবং প্রথম যার নাম আছে তার নাম হচ্ছে বিজয় শ্রীহরি দেব। তিনি থাকতেন কোলাচল,
যেটা বর্তমানে তেলেঙ্গানা বলে বিখ্যাত, সেইখানে। এবং তখন চোল ডাইনাস্টি, আমরা সবাই ইতিহাসে পড়েছি চোল ডাইনাস্টি, চোল রাজার সঙ্গে তার মতবিরোধ হওয়ার ফলে তিনি রাতারাতি সভাসদ এবং পরিবারবর্গ নিয়ে তার রাজ্য ত্যাগ করেন। করে প্রথমে যান কনৌজ। কিছুদিন থাকার পর সেইখান থেকে আমাদের পরিবার যায় হরিদ্বার। হরিদ্বার থেকে আমাদের পরিবার আসে দিল্লি। দিল্লিতে তখন মোগল পিরিয়ড। সেই সময় আমাদের যার নাম পাওয়া যায় তার নাম হচ্ছে পীতাম্বর দেব। তিনি মোগল পিরিয়ডে মোগলদের যিনি অর্থমন্ত্রী ছিলেন তার বিশেষ সচিব ছিলেন, অত উঁচু পোস্টে ছিলেন, তাকে মোগলরা খান উপাধি দিয়েছিল। আচ্ছা, সেই জন্য ইতিহাস বলছে তার নাম তিনি লিখতেন পীতাম্বর খান দেব। খান উপাধিটা তিনি ব্যবহার করতেন। এবং পরবর্তীকালে পীতাম্বর দেবের আরও একটি নাম হয়েছিল। তখন তো অখণ্ড বাংলা, তার মেয়ের বিয়ের জন্য বর্তমান যে বাংলাদেশ, সেখান থেকে বরযাত্রী আসবে এবং বিয়ে করে মেয়েকে নিয়ে যাবে। এই পথের মধ্যিখানে একটি নদী আছে। তখনকার দিনে ব্রিজ ছিল না, তাহলে তারা আসবে কীভাবে, যাবেই বা কী করে, যদি নৌকা ডুবে যায়? তিনি করলেন কি, ধান ফেলে নদীতে বাঁধের সৃষ্টি করলেন। ধান যেটা থেকে চাল হয়, কত পরিমাণ ধান ফেলেছিলেন সেটা আপনি ভাবুন। নদীতে একটা বাঁধ দিতে গেলে কত পরিমাণ ধান লাগতে পারে, যে নদীতে ধান ফেলে আমি বাঁধ করে দিলাম, যেটার ওপর দিয়ে আমার জামাই আসবে আমার মেয়েকে বিয়ে করতে, এবং বিয়ে করে মেয়েকে নিয়ে ফিরে যাবে। মানে নদীর মধ্যে ধান ফেলে রাস্তা তৈরি করা হলো। একদম তাই। ওইটার পরে তার আরও একটি নাম হয়েছিল ধানস্য পীতাম্বর। শোভাবাজার রাজবাড়ির ইতিহাস যদি আপনি দেখেন, 31তম পুরুষ অবধি, মানে আমি 32তম 31তম পুরুষ অবধি আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি প্রত্যেকেই খুব বড় বড় পজিশানে, হয়তো রাজা মহারাজা প্রত্যেকে ছিলেন না, কিন্তু প্রত্যেকে খুব সমাজের বড় স্থানে বিলংস করেছেন। একটা পরিবারকে ছ্যাঁচা করা অত সোজা নয়। ইতিহাস জানতে হবে, ইতিহাস বুঝতে হবে। যেটা বলছিলাম, দিল্লি থেকে আমাদের পরিবার কর্ণ সুবর্ণ, অর্থাৎ বাংলার মুর্শিদাবাদের কাছে একটা জায়গা আছে কর্ণ সুবর্ণ বলে, সেইখানে আসে। তখন বাংলাতে সেন বংশের রাজত্ব চলছে। তো সেন বংশের রাজারা তখন বলেন যে আপনারা অত্যন্ত শিক্ষিত একটি পরিবার, আপনারা 8টি গোত্রে ভাগ হয়ে সারা বাংলায় ছড়িয়ে পড়ুন এবং শিক্ষাদান করুন। দেব আমাদের অরিজিনাল ইয়ে, তখন মজুমদার থেকে আরম্ভ করে এরকম 8টা গোত্র আমরা ধারণ করি, করে সারা বাংলায়, অবিভক্ত বাংলায় ছড়িয়ে যায় আমাদের পরিবার। যে পরিবারটি তখন ওইখানে ছিল, তারা তার পরবর্তীকালে মুড়াগাছায় চলে আসে। মুড়াগাছা আসার পর পরিবারটি আবার 2টি ভাগ হয়। একটি ভাগ চলে যায় ত্রিপুরা, একটি ভাগ চলে আসে কলকাতা। কলকাতায় এসে তারা যে বাড়িটি করেন বা প্রাসাদটি করেন, সেটা হচ্ছে বর্তমানে যেখানে ফোর্ট উইলিয়াম, সেটা গোবিন্দপুরের মধ্যে পড়তো। সেটা তখন ঘন জঙ্গল। সেই ফোর্ট উইলিয়াম অঞ্চলে বাড়ি তৈরি করে। এদিকে ইংরেজরা যে ফোর্টটা ছিল বিরাইবাগ অঞ্চলে, সেটা সিরাজ ভেঙে গুড়িয়ে দিয়েছে। ইংরেজরা ভয় পিছিয়ে গেছে নৌকায় করে। পরবর্তীকালে আবার যখন ইংরেজরা এসে তখন তারা আবার সৈন্য সামন্ত জোগাড় করে, যখন মানে তারা যুদ্ধ করবার জন্য প্রস্তুত হচ্ছে, তখন তারা আবার একটি ফোর্ট তৈরি করে বলে ঠিক করে, এবং সেই ফোর্টটি গঙ্গার ধারে বর্তমান যে ফোর্ট উইলিয়াম সেটা করবেন বলে ঠিক করেন। তো করতে গেলে তো সেখানে একটা বড় প্রাসাদ রয়েছে, তাহলে কি করে করবেন? তখন ইংরেজরা টাকা দেন, দিয়ে বলেন এই জমিটা আপনাদেরকে জমিও দেওয়া হবে, টাকাও দেওয়া হচ্ছে, আপনারা এখান থেকে ছেড়ে দিন।
সেই সময় যে জায়গাটি দেওয়া হয় সেই জায়গাটি হচ্ছে বর্তমান মেডিকেল কলেজের উল্টো দিকে আরপুরি লেন বলে যে জায়গাটি, সেই জায়গাটি। কিন্তু পরিবারের ছোট ছেলে রাজা নবকৃষ্ণ তার বিধবা মাকে নিয়ে প্রত্যেকদিন গঙ্গা স্নানে যেতেন। মায়ের ওইখান থেকে গঙ্গা স্নানে যাতায়াত করতে খুব অসুবিধা হতো। সেই জন্য নবকৃষ্ণ শোবাজার অঞ্চলে হোগলা বনে ঘেরা একটি অত্যন্ত পুরো জীর্ণপ্রায় বাড়ি কেনেন, যে বাড়িটির তখনকার দিনে টোটাল স্থাবর জায়গা ছিল 12 বিঘে 13 কাঠা 19 ছটাক। সেই জায়গাটি কিনে তার পরবর্তীকালে পুজো করে তিনি আস্তে আস্তে রাজা হলেন। তখন তিনি বাড়ির মধ্যেই কুস্তিশালা, তারপর আপনাকে খাজাঞ্চিখানা, এরকম সব কিছু তৈরি করলেন এবং পরবর্তীকালে সেই বাড়িটির টোটাল জায়গা হয়ে দাঁড়িয়েছিল 18 বিঘে। আচ্ছা, এমনও কথা শোনা যায় যে রাজা নবকৃষ্ণ তিনি নাকি সিরাজউদ্দৌলার সম্পত্তি নিয়ে এসেছিলেন এখানে। আপনার যারা বলছেন তারা একটা প্রমাণ দিতে পারবেন? আমি তো শোভাজার রাজবাড়ি সম্বন্ধে অনেক কিছু শুনেছি। যেমন আমাদের বাড়িতে বাংলা একটা কথা আছে, মা মরতে আসেন শোভাজার রাজবাড়িতে নাচ দেখতে এবং গান শুনতে, দাঁড়িদের বাড়িতে গয়না পরতে, মিত্তির বাড়িতে খাবার খেতে। হ্যাঁ, এটা কিন্তু খুব, এটা শুনেছেন সবাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই শুনেছেন এটা। তো এবং এটাও ঘটনা, শোভাজার রাজবাড়িতে 1940 সাল অবধি বাই নাচ হয়েছে। এটা ঘটনা, ইতিহাস বলছে। এবং গহরজান থেকে আরম্ভ করে নিকি বাই, তখনকার দিনে যত বড় বড় নর্তকীরা ছিলেন সবাই এসেছেন এখানে। তারা সবাই এসছেন। শুধু আসেননি, গহরজানে একটা বিখ্যাত জিনিস আছে, সেটা ইতিহাসে কজন জানেন জানি না, জেনে রাখুন। গহরজান যেদিনকে আমাদের বাড়িতে নাচতে আসেন সেই দিনকে একজন লখনৌয়ের বাইজি নাচছিলেন। তার বিশেষত্ব হচ্ছে তিনি যেখানে নাচবেন তার সামনে আবির রাখা হবে নানান রকমের, তাকে যা ছবি দেখা হবে তিনি নাচতে নাচতে পা দিয়ে সেই ছবি এঁকে দেবেন। যে ইংরেজ জেনারেল সেদিনকে উপস্থিত ছিলেন তিনি কিছুদিন আগেই জাহাজে করে এসছেন ভারতে। তিনি হঠাৎ যে জাহাজে এসেছিলেন সেই জাহাজের ছবিটা যখন তাকে দেখান, নাচতে নাচতে সেই জাহাজটা আবির দিয়ে তিনি এঁকেছিলেন পা দিয়ে। এটা ইতিহাস বলছে। আবার ইতিহাস এটাও বলছে শোভাজার রাজবাড়িতে কোনো এক সময় একজন গোরা নর্তকী মানে সবই তো ইন্ডিয়ান, বাইজি বলতে তো ইন্ডিয়ান বোঝানো হতো, গোরা নর্তকী নাচবে বলে তখনকার দিনে 200 টাকার টিকিট হয়েছিল। আজকালকার দিনে না, তখনকার দিনে 200 টাকা মানে প্রায় 20,000 টাকারও বেশি ধরতে পারে, আরো বেশি, আরো অনেক বেশি। 200 টাকার টিকিট হয়েছিল। সেই টিকিট ব্ল্যাকে 2000 টাকায় বিক্রি হয়েছিল সে সময় সেই 2000 সময়। টাকায়, মানে যখন মানুষের 3 টাকা 4 টাকা মান্থলি স্যালারি, সেই সময় 2000 টাকা ব্ল্যাকে সেই টিকিট বিক্রি হয়েছিল। কারণ গোড়া নর্তকী কেউ দেখেনি। নর্তকী বলতে মানুষের ধারণা ছিল বা বাবু সমাজের ধারণা ছিল যে সে ইন্ডিয়ানই হবে। যার ফলে শোভাজার রাজবাড়ির সম্বন্ধে এই নেগেটিভ প্রচার করাটা খুব সহজ। কিন্তু শোভাজার রাজবাড়িতে যে যে জিনিসগুলো হয়েছে সেইগুলো বই পড়লে জানা যায়, যদি ইচ্ছে থাকে। তিনি যখন রাজা হিসেবে নবাবের কাছ থেকে রাজা উপাধি পেলেন, চৌখপ্পি টুপি হচ্ছে মাথার 4 কোনা টুপি, সেখান থেকে ঝালর ঝুলবে। হ্যাঁ, মানে আমরা কিন্তু রাজার আগেকার দিনে রাজারা যেটা হ্যাঁ পরতেন দেখেছি এটা আমরা। সেই টুপি তিনি পরবার অধিকারী হয়েছিলেন রাজা হয়ে, নবাবের কাছ থেকে রাজা উপাধি পেয়ে। তিনি 100 সৈন্য রাখবার পারমিশন পেয়েছিলেন, 50টি ঘোড়া সওয়ার রাখবার পারমিশন পেয়েছিলেন রাজা হিসেবে, এবং তার সঙ্গে খিলাত পেয়েছিলেন কত জমির, 5 কাঠা জমির, এবং তিনি যেটা পেয়েছিলেন অজস্র মুদ্রা পেয়েছিলেন। কোথায়? যারা এই কথাগুলো বলেন তারা তো এই কথাগুলো বলেন না। পরবর্তীকালে তিনি যখন মহারাজা উপাধি পেলেন, সেটাও কিন্তু দিল্লির সম্রাটের কাছ থেকে পেয়েছিলেন, ইংরেজদের কাছ থেকে নয়।
তখন তিনি 100 ঘোড়ার জায়গায় 500 ঘোড়া, 100 হাতি এবং বিশাল পরিমাণ টাকা পেয়েছিলেন। সেটা তো তারা বলেন না। তিনি যুদ্ধ করেছে, মানে ইংরেজরা যুদ্ধ করেছে, তিনি সহায়তা করেছিলেন বলে নিজের পরিবারের এবং হিন্দু বৌদ্ধ জৈনদের নারীদের ইয়ের জন্য তিনি খারাপ হয়ে গেলেন। আজকের বুকে বসে তাকে মনে হচ্ছে খুব খারাপ। সেই সময় তিনি যেটা করেছিলেন, তিনি ঠিক বলেছেন বলেই হয়তো করেছিলেন। এবং তিনি এই যে টাকাটা পেয়েছিলেন, প্লাস তিনি যে কাজটি করতেন সেই কাজটির জন্য তো একটা টাকা পেতেন, তার একটা অংশ এই কর তোলা। এরপরে তিনি তখনকার দিনে ম্যাজিস্ট্রেট হয়েছিলেন এবং ম্যাজিস্ট্রেট হওয়ার পর তিনি গরিব নেটিভদের মানে ইন্ডিয়ানদের হয়ে তিনি কেস করতেন গোঁড়াদের বিরুদ্ধে। সে কথা তো কেউ বলে না। তিনি তার মা মারা যেতে যে 100 পণ্ডিতকে খাওয়ালেন এবং 7 দিন ধরে দরিদ্রনারায়ণ সেবা করলেন, সে কথা তো কেউ বলে না। তিনি মন্দির তৈরি করবার জন্য তখনকার দিনে টাকা দিলেন, জমি দিলেন। সাহেবরা আপনার গির্জা তৈরি করে বলে আজকেও পশ্চিমবঙ্গের বুকে, কলকাতার বুকে ব্রাহ্মণ রোডের ওপরে যে গির্জাটি রয়েছে বিরাট জায়গা নিয়ে, যদি যান আপনারা দেখবেন বড় বড় করে লেখা রয়েছে যে মহারাজা নবকৃষ্ণ এই জায়গাটা দান করেছেন গির্জা করবার জন্য। সেটা নিয়ে তো কেউ কোনো কথা বলে না। তার সম্পত্তি আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কোথা থেকে তিনি সম্পত্তি লাভ করেছিলেন। আপনার সৌভাগ্য হয়েছে সেই সম্পত্তির কিছু ঝলক দেখার, সে বিষয়ে একটু জানতে চাইবো দাদা। দেখুন, আমার সৌভাগ্য হয়েছে সেই সম্পত্তির কিছু ঝলক দেখার। তার কারণ হচ্ছে আমার বাড়িতে সেই সম্পত্তি রয়েছে বলে, মানে নবাবের সম্পত্তি নয়, এটা আমাদের ঠাকুরের সম্পত্তি। তো সেইটা বিশাল একটি সিন্ধুকে থাকে। আগে এই সম্পত্তির মধ্যে সোনার বাঁশি, সোনার সিংহাসন, রূপোর সিংহাসন এগুলো বেরোতো। কিন্তু বর্তমানে সরকার পক্ষ বা প্রশাসন এইগুলোকে যাতে কোনো রকম মানে চুরি না হয়, ডাকাতি না হয়, এইসব কারণে আমাদেরকে অনুরোধ করেন যে এইগুলো যাতে বার না করা হয়। এবং আমরাও দেখলাম যে আমরা মানে আমার পূর্বতন প্রজন্ম তারাও চিন্তা করে দেখলেন যে এই জিনিসগুলো একবার চলে গেলে তখন না আর ফিরে পাওয়া যাবে না। তাই যা আছে তাই থাকা ভালো, বার না করলেই হলো। বা আমি কোন ভরসায় আপনাকে আজকে ওপেন এয়ারে বলতে পারি আমার কি আছে কি নেই, কারণ যেটা আমার আছে পুরোটাই আমার অ্যাসেট, বংশ পরম্পরায় চলে আসছে। এবং এই জায়গাটাতে আমি রাধাকান্ত দেবের সঙ্গে একমত যে আমার বংশে যে ধারা চলছে সেটাকে আমি চেঞ্জ করতে চাই না বংশের একজন হিসেবে। রাধাকান্ত দেব কিন্তু অনেক কিছু চেঞ্জ করেছেন আমাদের বাড়িতে। এই যে দুর্গাপুজোয় আমাদের বাড়িতে পাঁঠা বলি হতো। আচ্ছা, বলি হতো? বৈষ্ণব আপনারা তো? বৈষ্ণব আমরা বৈষ্ণব, কিন্তু আমাদের বাড়িতে দুর্গাপুজোয় পাঁঠা বলি হতো। তার কারণটা হচ্ছে দুর্গাপুজো হচ্ছে শক্তির আরাধনা, রক্তের প্রয়োজন, পাঁঠা বলি হতো। একবার পাঁঠা বলির সময় বাড়ির দুদিকে মানে যেখানে পাঁঠা বলি হচ্ছে হাঁড়িকাঠটা রয়েছে তার সম্মুখে হচ্ছে ঠাকুরদালানের ওপর মা বসে আছেন বেদিতে। দুপাশে লোকে রেল লাইনের মতন সমান্তরালভাবে দাঁড়িয়ে বলি দেখছে। ঠাকুর দালানের ওপর দাঁড়িয়ে রাধাকান্ত দেব বলি দেখছেন। বলি দেবার সময় হঠাৎ হাঁড়িকাঠ থেকে পাঁঠাটি কোনো একটাভাবে মাথাটা খুলে যায় এবং যে মুহূর্তে রাজপরিবারের লোকেরা পাঁঠাটিকে ধরবার জন্য তার পেছনে ধাওয়া করে, পাঁঠাটি কোনো জায়গা না পেয়ে সোজা ঠাকুর দালানে উঠেছে, রাধাকান্ত দেবের পায়ের কাছে বসে পড়ে এবং মুখের দিকে তাকিয়ে থাকে। বাড়ির নিয়ম হচ্ছে বা
পুজোর নিয়ম হচ্ছে সব কিছুর একটা সময় থাকে, সময়ের মধ্যে আপনাকে শেষ করতে হবে। বাড়ির পুজোয় বিশেষ করে সময় চলে গেলে হবে না। তো প্রধান পুরোহিত সঙ্গে সঙ্গে এসে বলেন যে এক্ষুনি এটাকে ধরে নিয়ে গিয়ে আবার বলি দাও, হাঁড়ি কাঠে নিয়ে যাও। হাঁড়ি কাঠে নিয়ে যাও এবং লাগিয়ে বলি দেওয়া হোক। রাধাকান্ত দেব বলেন একটা অবলা প্রাণী যে আমার কাছে এসে প্রাণ ভিক্ষা চাইছে, আমার মুখের দিকে তাকিয়ে, তার প্রাণ নেওয়া যায় না, আমি নিতে পারবো না। তখন প্রধান পুরোহিত বলেন যে কিন্তু মহারাজ, শক্তির আরাধনা করতে গেলে তো রক্তের দরকার আছে। রাধাকান্ত দেব বলেন যে সেরকম যদি দরকার হয় আমার বুক চিরে আমি রক্ত দেব, কিন্তু অবলা প্রাণীকে আমি প্রাণ হত্যা করতে দেব না, যে আমার কাছে প্রাণ ভিক্ষা চাইছে। পুজো হয়ে যায়, বলি হয় না, কিন্তু পুজো হয়, রক্ত দিয়েই হয়। পুজোর পরে শোভাবাজার রাজবাড়ির ঠাকুর দালানে 7 দিন ধরে একটা বিরাট ধর্মসভা হয়। সেখানে সারা ভারতের পণ্ডিত ব্যক্তিরা সবাই উপস্থিত হন। সেখানে মূল এজেন্ডা ছিল রক্ত, বলি। সব পণ্ডিতরা একটাই কথা বলেন, পুজোর জন্য বলির দরকারি, বিশেষ করে দুর্গাপুজো, কালী পুজো, শক্তির আরাধনায় শক্তির আরাধনা, বলির দরকার, রক্তটা দরকার। আপনি মহারাজ নিজে নয় বুক চিরে রক্ত দিচ্ছেন, আপনার পরবর্তী প্রজন্ম তারা যদি রক্ত না দিতে চান তখন কি হবে? এটা খুব চিন্তার ব্যাপার এবং এটাও ঘটনা। আমি ওনার প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে আজকে যদি আমি বলি আমি রক্ত দেবো না বুক চিরে, আমার পুজোটা কি বন্ধ হয়ে যাবে? তখন ওই পণ্ডিতরা মিলেই ঠিক হয় যে পাঁঠার বদলে, মানুষের রক্তের বদলে শিঙ্গি মাছ বা মাগুর মাছ বলি হবে, মাগুর মাছ বলি দেওয়া ঠিক হয়। এবং আজকের দিনও আমাদের বাড়িতে নবমীর দিন মাগুর মাছ বলি হয়। মাগুর মাছ বলিটা দেখবার সময় যখন হয়, বাড়ির প্রত্যেকটা লোক আমরা চোখ বন্ধ করে ফেলি ভয়তে। কেন? তার কারণ মাগুর বা শিঙ্গির ভীষণ আপনার ফুটিয়ে দেয়, ওই হুল ফুটিয়ে দেয় আছে, এবং খুব স্লিপারি হয় এবং ছোট সাইজে হয়। এবার যখন কোনো বলি দেওয়া হয়, আগা এবং পশ্চাৎ অর্থাৎ সামনে এবং পেছনে তাকে ধরে রাখা হয় বালির ওপর, আর জয়মা পড়ে খাঁড়াটা পড়ে তার ওপর। মানুষের হাতের উপরও পড়তে পারে সেরকম হলে। এইখানে ভয়টা পাই কোথায়? হাতের উপর পড়তে পারে যেরকম একটা ব্যাপার, ওই মাছটা তো খুব স্লিপারি এবং সারাক্ষণ নড়ে, সাপের মতন এরকম কিলবিল করতে করতে যায়। যদি কোনো কারণে হাত থেকে স্লিপ করে গেল, ধরুন সামনে থেকে বা পেছন থেকে, মাছটা যদি বেঁকে গেল, তাহলে তো ফলস খাঁড়াটা পড়লো, তার মানে বাধা পড়ে গেল। তখন আমরা কি করব? তখনকার দিনে রাধাকান্ত দেব এই সভাটা করেছিলেন 7 দিন ধরে সারা ভারতবর্ষের মহাপণ্ডিতদের নিয়ে। এখন আমরা কি করব? আমরা খুব ভয় পাই, কিন্তু ভগবানের অশেষ কৃপা, মা দুর্গার কৃপা, আমার পূর্বপুরুষদের কৃপা, আজ অব্দি কোনোদিন বাধা পড়েনি। আজ অব্দি বাধা পড়েনি। ঠিক ওই একইভাবে, যার জন্য আমরা ইক্ষু, আখ, শেকড় সমেত আখ গাছ, যার পাতাও থাকবে শেকড়ও থাকবে, আখ গাছ বলি হয়, চাল কুমড়ো বলি হয়, তাতে কোনো অসুবিধা নেই, কারণ এগুলো স্থির। কিন্তু যখনই ওইটাই হয়, আমাদের বাড়ির সবাইকার টেনশনে থাকেন সবাই, খুব চোখ বন্ধ হয়ে যায়। তো রাধাকান্ত দেবের সময় থেকে আমাদের এই পাঁঠা বলি বন্ধ হয়ে যায়। আবার এই রাধাকান্ত দেবের সময় থেকে আমাদের বাড়িতে আরেকটি জিনিস সৃষ্টি হয়, একটি না দুটি। একটি হচ্ছে কায়স্থদের কুসুম ডিঙে নেই। বিয়ের সময় যে কুসুম ডিঙে হয় এটা ব্রাহ্মণদের আছে, কায়স্থদের নেই। কিন্তু আমরা যেহেতু বৈষ্ণব, আমাদের কুসুম ডিঙে আছে, এটা রাধাকান্ত দেব ঠিক করেছিলেন। যার ফলে আজকের দিনও আমাদের বাড়ির কোনো ছেলে যখন বিয়ে করতে যায়, সাধারণ বিয়ে করতে গেলে ছেলেরা যেটা হয়, সিঁদুর পরিয়ে সেদিনকেই বিয়ে হয় কন্যার বাড়িতে। কিন্তু আমাদের বাড়িতে সিঁদুর পরা হয় না, সম্প্রদানটুকু হয়, তারপর আমরা
পরের দিনকে সকালবেলায় বাড়ির বৌরানীকে নিয়ে বাড়ি ফিরে আসে। আচ্ছা, তার পরের দিন হয় বাকি অনুষ্ঠান। বাড়িতে এসে স্নান করে নতুন পোশাক পরে, পোশাক মানে পট্টবস্ত্র, বিয়ে করার সময় তো পট্টবস্ত্র পরতে হয় ছেলেদের, পট্টবস্ত্র পরে ঠাকুর দালানে গিয়ে গৃহদেবতা রাধা গোবিন্দজির সামনে পুরো বিয়ের অনুষ্ঠানটা হয়। মানে সারা রাত্রির আপনি রাত জেগেছেন, বাসর করেছেন, করে এসে চান করে আপনার চোখ টেনে যাচ্ছে, সেই অবস্থায় বসে প্রায় 4 ঘন্টা ধরে আপনার বিয়ে হবে ঠাকুরের সামনে। তার মানে তখন আপনি সিঁদুর পরাবেন, তখন আপনি সব কিছু করবেন। তার মানে বিয়ের নিয়মটাও আপনাদের পরিবারে আলাদা। একদম, এটাই কুসুম ডিঙে বলে, এটা আমাদের বাড়িতে হয়। আর একটা জিনিস তিনি করেছিলেন, কেউ মারা গেলে আমাদের বাড়ির মেয়ে মা দুর্গা যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যান, তখন বিয়ারাদের কাঁধে করে তিনি যান। মানুষ মারা গেলে, মানুষ আর মা তো এক জায়গায় নন, দেবতা তো এক জায়গায় নয়, তাহলে মানুষ মারা গেলে তাকে কী করে কাঁধে করে নিয়ে যাওয়া হবে? আচ্ছা, তখন তিনি করলেন কি, নিয়ম প্রবর্তন করলেন, যেভাবে কাঁধে করে বাঁশ বেঁধে খাটে নিয়ে যাওয়া হয় কাঁধে করে, সেইভাবেই খাটের সঙ্গে বাঁশ বেঁধে হাতে ঝুলিয়ে নিয়ে যাওয়া হবে। ও আপনাদের কাঁধে নেওয়া হয় না? একদমই না, এরকমভাবে হাতে বাঁশটাকে ধরে ঝুলিয়ে নিয়ে যাওয়া হয়। তার মানে কাঁধে শুধু মায়ের জায়গা? কাঁধে শুধু মায়ের জায়গা, হাতে ঝোলানো অবস্থায়। যদি কোনোদিনও কোনো দেখেন দেহ এরমভাবে নিয়ে যাওয়া হচ্ছে, চোখ কান বুঝে বুঝতে পারবেন এরা দেববাড়ির লোক, শোভাযার রাজবাড়ির লোক। এবং তিনি আরও একটি কাজ করে গেছিলেন, বাড়ির লোকের কৃতকার্য করবার জন্য, মানে সব এই কাজটা করবার জন্য তিনি নিজস্বভাবে 2খানা চুল্লি প্রতিষ্ঠা করে গেছিলেন। সেটা কোথায় আছে? সেটা আগে যেটাকে বলা হতো রাজার ঘাট, পরবর্তীকালে কাশীমিত্তির ঘাট বলে যেটা পরিচিত, সেইখানে আছে। এখন আর 2টো চুল্লি নেই, একটা গঙ্গায় চলে গেছে, একটা চুল্লি আমাদের এখনও আছে, যেখানে আমাদের পরিবারের লোক ছাড়া কাউকে দাহ করা যাবে না। আচ্ছা, এইটা একদম প্রশাসন বলুন, কর্পোরেশন বলুন, একদম স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে। সেখানে শুধুমাত্র আমাদের পরিবারের লোকেদেরই দাহ করা হয়। এবং গঙ্গার ধারে মহিলারা যে আসবে স্নান করতে বাড়ির, তারা স্নান করতে এলো, তারা পোশাক চেঞ্জ করবে। গঙ্গার ধারে ইচ্ছে হলে আমি গিয়ে কিছুক্ষণ হাওয়া খাবো, শুয়ে থাকবো, তার জন্য তিনি গঙ্গার ধারে একটা বাড়ি করেছিলেন। সেই বাড়িটি পুরোটাই আজ গঙ্গা খেয়ে নিয়েছে, নেই, কিন্তু জায়গাটার নাম রাজারঘাট বলে আছে। তিনি হিন্দুদের একটা পবিত্র স্থান, যেখানে হিন্দুরা পিণ্ডদান করতে যায়, গয়াতে গেলে তখনকার দিনে তিনি শুনেছিলেন গয়াতে হিন্দুরা পিণ্ডদান করতে গেলে তাদের থাকবার সেরকমভাবে জায়গা নেই এবং খুব চুরি ডাকাতির ব্যাপার আছে। তিনি ওখানে একটা প্রাসাদ তৈরি করেছেন, যে প্রাসাদটা কালো রঙের। কারণ ছেলে মেয়েরা তাদের বাবা মায়ের পিণ্ডদান যখন করতে যাচ্ছে, তখন সে শোকস্তব্ধ, তো শোক মানে হচ্ছে কালো, কালো একটি প্রাসাদ তৈরি করেন তাদের থাকবার জন্য। সেই প্রাসাদ কিন্তু এখনও আছে, যদিও তাতে কিন্তু আমাদের কোনো, মানে আমাদের জিনিস বলে কোনো অধিকার নেই। ওটা তিনি জনসাধারণের জন্য, সবার জন্য করে গেছেন। আজকেও গয়া গেলে আপনি সেটা পাবেন। উনি যে কতটা ঐশ্বরিক ক্ষমতা নিয়ে জন্মেছিলেন এবং কি কি করে গেছেন, ইতিহাস পড়লে এটা জানা যায়। তাকে আমি যদি ছোট করি, সমাজকে ছোট করি, নিজেকেও ছোট করি। আপনাদের পরিবারের যে রীতিনীতি ছিল, সেই আমল থেকে আজ অবধি আপনারা একই রকম ভাবে সেটা সঙ্গে নিয়ে চলেছেন। এইটা জানতে পারবেন আপনি খুব ভালো রকম দুর্গাপুজোর সময় আমাদের বাড়িতে এলে। দুর্গাপুজোর সময় আপনি যদি আমাদের বাড়িতে আসেন, বাড়ির ছেলেরা আজকের দিনও 2025 সালেও আমরা পট্টবস্ত্র পরি। পট্টবস্ত্র অর্থাৎ জোর। এবার জোর অনেক রকমের হয়, তসরের হয়, বাপ্তার হয়, মুগার হয় এবং সিল্কেরও হয়। আমরা সব সকালবেলায় পট্টবস্ত্র পরি, মহিলারা শাড়ি পরেন এবং বৌরানীরা
অনেক রকম গয়না পরেন। আর রাত্রিবেলায় আমরা ছেলেরা ধুতি পাঞ্জাবি পরি, আমরা পাজামাও পরি না, জামা প্যান্টও পরি না পুজোর সময়। আমরা সেই ধারাটাকে আজকের দিনেও মেনে চলছি। আজকের দিনেও যখন পুজোটা শুরু হয়েছে তখনকার রীতি অনুযায়ী যেগুলো মানা হতো, আজকের দিনও পুজোতে বাড়ির বৌরানী বা বাড়ির রাজকুমারীরা যারা, আপনি আপনি বারবার বৌরানী আর রাজকুমারী বলছেন, আপনারা আজও বাড়ির মেয়েদের রাজকুমারী বলেন? তার কারণ হচ্ছে সে তো অরিজিনালি রাজকুমারী, আজকে তার রাজত্ব নেই। আজকে রানীমারা রানীমা নন, কিন্তু অরিজিনালি তো যদি আজকে রাজত্ব থাকতো তারা তো তাই হতেন। তাকে সেই সম্মানটা কেন দেব না? আমাদেরকে সেটা শেখানো হয়েছে ছোটবেলা থেকে। আপনার কিন্তু মানে আপনার সাথে যে আমি কথা বলছি, আমি এটা ভাবছি আপনার পরিবারের মধ্যে যখন আপনারা সবাই একসঙ্গে থাকেন, মানে সেই রাজকীয় ব্যাপারটা ফিল করতে পারেন এখনো? দেখুন, রাজকীয় ব্যাপার বলতে আমরা, অনেকেই বলে আমরা কলকাতার রাজা, অনেকেই অনেক কিছু বলেন, কিন্তু আমি আপনাকে একটা জিনিস বলি, সারা বছর আমরা হচ্ছি আম জনতা। গণতন্ত্রে প্রজাতন্ত্রে আমরা আম জনতা, যাকে ইংলিশে কেউ একজন আমাদের কোনো এক রাজনীতিবিদ বলেছিলেন ম্যাঙ্গো পিপল। এই যে ম্যাঙ্গো পিপল, কিন্তু সত্যি কথা বলছি, পুজো 4টে দিন, অর্থাৎ সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, নিজেদেরকে মনে হয় কেন জানি না যে একটু অন্যরকম লাগে। পুজোর বাকি 361 দিন যেরমভাবে কাটে সেরমভাবে কাটে না। তার আরও একটি কারণ, আমাদের বাড়িতে যতক্ষণ আমাদের বাড়ির বিসর্জন না হয়, আজকের দিনও কলকাতায় কোনো বাড়ির বিসর্জন হয় না, কোনো বনেদি বাড়ির বিসর্জন হয় না। তার কারণ এই সম্মানটা আজকের দিনেও আমাদের বাড়িকে দেয়া হয় কলকাতার প্রথম পুজো হিসেবে। আজকের দিনে আমাদের বাড়িতে আগে প্রথম যখন কলকাতায় পুজো আরম্ভ হয় জাঁকজমক সহকারে, কলকাতাবাসী তো অত জাঁকজমক করে পুজো হতে পারে এটা তো জানতো না, কারণ কলকাতার রাস্তায় সেই সময় ফরাসের আলো জ্বালিয়ে রাত্রিবেলা আলোকিত করে মেলা বসেছে, কলকাতাবাসী আশা করতে পারে না। আজকের দিনে সেগুলো নেই, কিন্তু আজকের দিনে যেগুলো এখনও আছে সেটা হচ্ছে পুজোর সময় আমরা কোনো মানে বাইরে গিয়ে ঠাকুর দেখবো এই করবো ভাবতেই পারি না। আমরা বাড়িতে এত আত্মীয় স্বজন সবার সঙ্গে গল্প করতে করতে ঠাকুর দালানে বসে পুজো দেখতে দেখতে আমাদের সময় চলে যায়। মানে দেশ বিদেশে যে যেখানে আছেন পরিবারের সবাই আসেন। আসেন মানে কি একদম মাস্ট, যেন কেউ তাদেরকে লিখিত পরিত করে নিয়েছে যে আসতেই হবে। পুজোর সময় সবাই সপ্তমী, অষ্টমী, নবমী নানান রকম দামি দামি পোশাক পরেন। আমাদের বাড়িতে দশমী মা চলে যাবার পর অরিজিনাল পার্সিয়ান কার্পেট আছে 2খানা, ঠাকুর ওই বড় ঠাকুর দালানে দুদিকে 2খানা কার্পেট পাতা হয়। সেই কার্পেটে একদিকে মহিলারা বসেন, একদিকে পুরুষরা বসেন, মধ্যিখানে থাকে আম্র পল্লব যুক্ত ঘট। ঠাকুর মশাই, পণ্ডিত মশাই, তিনি মন্ত্র পড়তে পড়তে পুরো ঠাকুর দালান ঘুরে ঘুরে আমাদেরকে শান্তির জল দেন। আর সেই দিনকে ছেলেরা তাদের সব থেকে দামি ধুতি পাঞ্জাবি এবং বাড়ির বৌরানী বা রাজকুমারী এরা সব থেকে দামি শাড়িটি পরে ওই শান্তির জল নিতে আসে। এখানে একটা মজা আছে, মজাটা হচ্ছে তসর বা গরদের কিছু পড়লে বা মুগা পড়লে তাতে দেখবেন জল পড়লে দাগ হয়ে যায় একদম। আবার সেই দাগটা আপনি পুরো জিনিসটাই যদি জলে ভিজিয়ে তুলে শুকিয়ে নেন কোনো দাগ দেখতে পাবেন চলে না। যাবে সেটা। তো এই যে শান্তির জলটা পড়ে সেটা কিন্তু দাগ হয়ে থাকে শুকিয়ে থাকলো, সেইটা নিয়ে একটা খুব মজা হয় আমাদের মধ্যে, কার কতটা শান্তি হচ্ছে। মানে যতটা বেশি দাগ হয়েছে তত বেশি শান্তি হচ্ছে। এইটা হচ্ছে ব্যাপার। তো এইরকম নানান রকম মজা হয় আমাদের, ভীষণ মজা করে। মানে আমি আপনাকে বলছি, বাড়ির ছেলে মেয়ে বাচ্চারা তারা যে যেখানেই থাকুক, যে কাজ করছে সেও পুজোর 4টে দিন সে বাড়িতেই থাকবে।
হ্যাঁ, মানে পরিবারে যদি এই ঐতিহ্য থাকে, পরিবারে যদি এত বড় করে পুজো হয়, যে পুজো দেখার জন্য কলকাতা কেন দূর দূরান্ত থেকে মানুষরা আসছে, হ্যাঁ, আমি বাড়িতে সেই পুজো হলে আমি সবাই আপনাকে আসবেন। বলছি কিছু পরিবর্তন হয়েছে। যেমন প্রথম যখন পুজো হয়, এই যে বড়লাটরা এসেছিলেন, 4জন বড়লাট আমাদের বাড়িতে এসেছেন, তার মধ্যে একজন দুবার এসেছেন। এই বড়লাটরা যখন এসেছিলেন তখন আমরা যেহেতু রাজনবকৃষ্ণ যেহেতু ঘোর বৈষ্ণব ছিলেন, তিনি তো নেমন্তন্ন করেছেন, ওনারা আসবেন বলেছেন। এদিকে ওরা তো ম্লেচ্ছ, আমি বৈষ্ণব হয়ে তাকে একটা ম্লেচ্ছকে কীভাবে বাড়ির মধ্যে স্থান দেব? দেওয়া তো যায় না। তিনি করলেন কি, বাড়ির ঠাকুর দালানের বিপরীত দিকে একটা নাচঘর তৈরি করলেন। সেই নাচঘরে ওটার দুদিক দিয়ে বাড়ির ভেতর দিয়েও যাওয়া যায়, বাড়ির বাইরে দিয়েও যাওয়া যায়, যেটাকে বহির্মহল বলে। তখনকার দিনে অন্দরমহল, বহির্মহল, মধ্যমহল এরকম ছিল তো একটা বাড়ির ব্যাপার। এটা হচ্ছে বহির্মহল। লর্ড ক্লাইভ এলেন, তিনি সুরাপান করলেন, নাচ দেখলেন, ওইখান থেকে পুজো দেখলেন, বহির্মহল থেকে বেরিয়ে চলে গেলেন। তিনি বাড়ির ভেতরে এন্ট্রি নিতে পারলেন না, অথচ তিনি বুঝতেও পারলেন না সেটা। তার কারণ তিনি যেখানে রয়েছেন সেখান থেকে পুরো বাড়িটা দেখা যাচ্ছে, সেখান থেকে মা দুর্গাকেও দেখা যাচ্ছে। ম্লেচ্ছ, সে সব রকম জিনিস খায়, তাকে তো বাড়ির মধ্যে ঢুকতে দেওয়া যায় না, কারণ নিয়মটাও রাখা হলো, কোনো ক্ষতি হলো না। আজকে কিন্তু আমাদের বাড়িতে সরকারি ট্যুরিজম, পশ্চিমবঙ্গ সরকারের যে ট্যুরিজম বিভাগ, এরকম আরও অনেকে প্রচুর ফরেনারকে নিয়ে আসে। যে বদলে আমাদের কোনো ক্ষতি নেই, সেই বদলে অসুবিধে কোথায়? আমাদের কথা হচ্ছে তাই জন্য আজকে অনেক ফরেনার আসেন আমাদের কাছে, বাড়ির লোকেদের কাছে ইতিহাস জানতে চান তারা, আমরা তাদেরকে বলি, এইভাবেই চলছে। ভীষণ ভালো লাগলো দাদা, এই যে এত সুন্দর করে আপনি প্রত্যেকটা ঘটনা আমাদের বললেন। অনেক কিছু যদিও না বলা থেকে গেল, কিন্তু আজকে তো এখানেই শেষ করতে হবে, সময় শেষ। খুব ভালো থাকবেন। আপনারাও ভালো থাকবেন, এবং আমি দর্শকদেরকেও বলি আপনারাও ভালো থাকবেন। ভালো থাকবেন দাদা, অনেক ধন্যবাদ।